10 জন সাধারণ মানুষকে সুযোগ দেওয়া হয় 1 বছর অতীতে গিয়ে নিজেদের জীবনের ভুলগুলো শুধরে নেওয়ার। যেখানে আমাদের গল্পের হিরো গিয়েছিল তার খুন হওয়া বন্ধুকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে। তার সাথে অতীতে যায় আজকের গল্পের নায়িকাও। কিন্তু গল্পে নতুন মোড় আসে তখনই যখন অতীতে গিয়ে হিরোর বন্ধুর হাতে খুন হয় নায়িকা। এখন নায়িকাকে বাঁচাতে গেলে খুন করতে হবে বন্ধুকে। তাহলে কি বেছে নিবে আমাদের হিরো, বন্ধুত্ব নাকি ভালোবাসা? সেটাই দেখব আজকের গল্প 365 রিপিট দ্য ইয়ারে। শুরুতেই আমরা ডিটেকটিভ পুলিশ অফিসার হিউং জুকে দেখতে পাই। সে একটা ক্রিমিনালের ব্যাপারে আমাদেরকে বলে, যার নাম ইয়ং নাম। এই ক্রিমিনাল 48 ঘন্টার মধ্যে যে কোনো মহিলার মন জিতে নিতে পারে এবং একই সাথে তার সয় সম্পত্তি সব নিজের নামে করে নেয়। সেই মহিলা যতক্ষণে বুঝতে পারে যে তার সাথে স্ক্যাম হয়েছে, ততক্ষণে এই ক্রিমিনাল সবকিছু নিয়ে পালিয়ে যায় এবং নিজের নাম, পরিচয়, আইডেন্টিটি সবকিছু বদলে ফেলে, যে কারণে তাকে কেউই আর ধরতে পারে না। আর এখন সে এত ক্রাইম করেছে যে পুরো 4টে স্টেটের পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু ইয়ং নাম সবাইকে বোকা বানিয়ে এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। দেখা যায় হিউংজু তাকে খুঁজছিল, তখনই একটা লোকের সাথে তার ধাক্কা লাগে। এর ফলে হিউংজুর হেডফোনটি হাত থেকে পড়ে যায়। তখন দেখা যায় সেই ব্যক্তি হিউংজুকে কিছু টাকা ছুঁড়ে মারে। তখনই হিউংজু তাকে ধরে বসে এবং তার সহকর্মী সানহো এসে একে গ্রেফতার করে, কারণ এই ব্যক্তিটি ইয়ং নাম। তো এরপরে তারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, কারণ যাকে সবাই খুঁজে বেড়াচ্ছে তাকে তারা এতদিনে খুঁজে পেয়েছে, তাই তাকে এত সহজে হাতছাড়া করা যাবে না। তো এরপরে আমাদেরকে এই গল্পের মেইন ফিমেল লিড ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম হলো শিন গাওন। সে একজন ওয়েবটুন আর্টিস্ট। তো আজ হিডেন কিলার নামে তার একটা নতুন কমিক বুক পাবলিশ হয়েছে, তাই সে তার কিছু ফ্যানদের নতুন বইতে অটোগ্রাফ দিচ্ছিল। আর সেখানে তার অ্যাসিস্ট্যান্ট মিনজু উনো ছিল। তো শিন গাওন তাকে বলে যে আমার এখানে আর 15 মিনিট সময় আছে, এরপরেই আমার এখান থেকে চলে যেতে হবে। কিন্তু ভিড় তো বেড়েই যাচ্ছিল, আর এর মধ্যে হিউংজুও সেখানে অটোগ্রাফ নেওয়ার জন্য আসে। কিন্তু তখন মিনজুন সিকিউরিটি গার্ডকে লাইট বন্ধ করে দিতে বলে, কারণ তারা এখান থেকে দ্রুত বের হতে চাইছিল। তো লাইট অফ করার ফলে হিউংজু আর অটোগ্রাফ নিতে পারে না। এদিকে সানহো তাকে জিজ্ঞেস করে যে তুমি একে কিভাবে ধরলে, কারণ এর আগের ছবির সাথে তো তার এখনকার চেহারার কোনো মিল নেই। তাকে তো আগের থেকে এখন অনেক ভিন্ন দেখতে লাগে, কোনোভাবে তো চেনা সম্ভব নয়। হিউংজু তখন উত্তরে বলে যে ইয়ং নাম হাসপাতাল থেকে প্লাস্টিক সার্জারি করেছে, আর সেখানের সিসিটিভি ফুটেজ থেকেই আমি এর খোঁজ পেয়েছি। আর তারা ইয়ং নামের আসল ওয়াইফকেও গ্রেফতার করেছে। তো রাতের বেলায় হিউংজু বাইরে একটা নির্জন জায়গায় আসে। তখনই দেখা যায় তার সামনে মিংচুল চলে আসে। মিংচুল একজন ভয়ানক অপরাধী, যাকে হিউংজুই গ্রেফতার করেছে। তো মিংচুলকে দেখে সে তো অবাক হয়ে যায়। তখনই মিংচুল তাকে বলে যে 7 বছর পর জেল থেকে বেরিয়ে আমি জানতে পেরেছি যে আমার মাথায় ব্রেন টিউমার হয়েছে, আমি আর বেশি দিন বাঁচব না। তাই আমি ঠিক করেছি যারা যারা আমার জীবন নষ্ট করেছে তাদের সবাইকে আমি মেরে ফেলবো। তাই আমি সবার প্রথমে আমাকে সাজা শোনানো জজকে মেরেছি। এসব শুনে তো হিউংজু তার উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তখনই মিংচুল তার পায়ে গুলি মেরে দেয় আর তাকে বলতে থাকে যে তোমাকে মারলে তো বদলা নিতে কোনো মজাই পাবো না, তাই আমি ঠিক করেছি তোমাকে মারবো না, তবে এত কষ্ট দিব যে তুমি তোমার মৃত্যুর জন্য প্রার্থনা করবে, আর এটাই আমার বেস্ট রিভেঞ্জ হবে। সে তাকে বলে যে তোমার বাড়িতে তোমার জন্য একটা উপহার আছে, যে দেখে নাও। তো এরপরে হিউংজুও খোঁড়াতে খোঁড়াতে তার বাড়ির দিকে যায়। সে তার বাড়িতে অনেক রক্ত দেখতে পায় এবং বাথরুমে সে সানহোর লাশও দেখে। তাকে মৃত অবস্থায় দেখে হিউংজু অনেক ভেঙে পড়ে। তখনই আমাদের দেখানো হয় যে হিউংজুর মোবাইলটা মিংচুল রিপেয়ারিং শপ থেকে নিয়ে নিয়েছিল এবং সানহোকে কল করে ডেকেছিল, আর সুযোগ পেয়েই সে তাকে হত্যা করে। আর সানহোর এমন মৃত্যুতে হিউংজু তো খুবই কষ্ট পায়। এরপর আমাদের শিন গাওনকে দেখানো হয়। তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য তার পা প্যারালাইজড, সে হাঁটতে পারে না। এ কারণে সে অনেক ডিপ্রেসড হয়ে যায়। আর সে তখন তার বয়ফ্রেন্ড জোনের সাথেও ব্রেকআপ করে নেয় এবং মিনজিউনকে বলে যে আমাকে একা থাকতে দাও। এরকম ভাবেই সময় যেতে থাকে। হিউংজু আবারও তার কাজে জয়েন করে
কিন্তু সে এখনো তার বন্ধু সানহোকে ভুলতে পারেনি। সবসময় মনে হতে থাকে যে সানহো হয়তো তাকে ডাকছে, আর এই কথা সে তার ক্যাপ্টেনের সাথেও শেয়ার করে। তো এসব শুনে তার ক্যাপ্টেন তাকে বলে যে দেখো, তুমি এখন মানসিকভাবে সুস্থ নয়, তাই তোমার একটা সাইকিয়াট্রিস্টের প্রয়োজন। এই শহরের সবচেয়ে ভালো সাইকিয়াট্রিস্ট সেন্টার হলো জিয়ান ক্লিনিক। আমি সেখানেই তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো। তুমি সময় করে একটু ডাক্তার দেখিয়ে আসো, এটা তোমার জন্যই ভালো হবে। কিন্তু হিয়ংজু সেখানে যেতে চায় না। সে তার ক্যাপ্টেনকে তার রেজিগনেশন লেটার দিয়ে দেয়, কিন্তু ক্যাপ্টেন সেটা একসেপ্টই করে না। এরপরে হিয়ংজু একটা কুকুরের বাচ্চা নিয়ে বসেছিল, যার নাম হলো মারো। মারোকে সে রাস্তায় পেয়েছে। তখনই তার কাছে একটা ফোন আসে। অপর প্রান্ত থেকে একটা মহিলা তাকে বলে যে কাল সকাল 11:30টায় বুসান থেকে সিওলের উদ্দেশ্যে রওনা হওয়া ট্রেনটি অ্যাক্সিডেন্ট করবে। ট্রেনটিতে থাকা 387 জন যাত্রীর মধ্যে 58 জন আহত হবে এবং 2 জন নিহত। এটা শুনে হিয়ংজু মনে করে যে এটা হয়তো একটা প্র্যাঙ্ক কল, তাই সে এসবে খুব একটা পাত্তাই দেয় না। রাতের বেলায় সে অনেক ড্রিঙ্ক করে, তাই পরের দিন খুব দেরিতে ঘুম ভাঙে তার। ঘুম থেকে উঠেই সে নিউজে দেখে যে বুসান থেকে সিওলের উদ্দেশ্যে যাত্রা করা ট্রেনটি সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করেছে। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে আরো অবাক হয় এটা দেখে যে ট্রেনে থাকা 387 জন যাত্রীর মধ্যে 58 জন আহত এবং 2 জন নিহত হয়েছে। এটা দেখেই তার গতকালের ফোন কলের কথা মনে পড়ে, আর সে সাথে সাথে সেই নাম্বারে কল করে। আর সে সেই মহিলাকে জিজ্ঞেস করে যে এই অ্যাক্সিডেন্টটি তুমি করিয়েছো তাই না? তখন সেই মহিলা তাকে বলে যে অ্যাক্সিডেন্ট যদি আমিই করিয়ে থাকি, তারপরেও তো আমি এটা জানতে পারবো না যে কতজন আহত হবে আর কতজন নিহত হবে। এসব আমি কি করে আগে থেকে জানবো? তবে শোনো, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই অতীতে যাওয়ার, আর তুমি যদি এতে আগ্রহী থাকো তাহলে আমার পাঠানো অ্যাড্রেসে শনিবারে দেখা করো। হিয়ংজু তখন দেখে যে এটা জিয়ান ক্লিনিকের অ্যাড্রেস। তো এরপরে সে শনিবারে ঠিক সেই ঠিকানায় চলে যায়, আর সেখানে শিনগাওন আসে এবং তাদের দুজনের ছাড়াও সেখানে আরো 8 জন আসে। তো তারা সবাই এখানে এসেছে সাইকিয়াট্রিস্ট লি শিনের ডাকে সাড়া দিয়ে। এই 8 জনের প্রত্যেকে ভিন্ন বয়সী এবং ভিন্ন শ্রেণী পেশার মানুষ। তো আমরা এদের সাথে পরবর্তীতে ভালোভাবে পরিচিত হব। যাই হোক, তো তাদের সবাইকে একটা মিটিং রুমে ডাকা হয়। লি শিন তার পরিচয় দেয় আর তাদের সবাইকে ওয়েলকাম জানায়। তারা সবাই অতীতে যাওয়ার ব্যাপারে লি শিনকে প্রশ্ন করতে থাকে। তারা আসলে বেশ কৌতূহলী ছিল যে তারা কি সত্যি অতীতে যেতে পারবে, এটা কি আদৌ সম্ভব। তো লি শিন তাদেরকে বলে যে সে স্পেস আর টাইমের একটা বিশেষ গ্যাপ সম্পর্কে জানতে পেরেছে, যার মাধ্যমে তারা টাইম ট্রাভেল করতে পারবে। আর লি শিন তাদেরকে আরও জানায় যে এর আগেও সে টাইম ট্রাভেল করেছে, কিন্তু এর কিছু শর্ত আছে, আর আমরা শুধু 1 বছর আগেই যেতে পারবো, এর বেশি নয়। আর আমি এর নাম দিয়েছি লাইফ রিসেট। তো এটা শুনে তো সবাই হতাশ হয়ে যায় আর বলতে থাকে যে একদম অতীতে যাওয়ার সুযোগ পেলে তো আমরা যৌবনকালেই ফেরত যেতে চাইব। 1 বছর পেছনে গিয়ে কি হবে, কোনো লাভই তো নেই। লি শিন তখন তাদেরকে বলে যে অনেক কিছুই হতে পারে, যেমন আমরা লটারি ড্রয়ের লাকি নাম্বার জেনে যেতে পারি, স্টক মার্কেটের অবস্থাও জানতে পারি, আমাদের পুরো জীবন বদলে যেতে পারে। হিয়ংজু তখন লি শিনকে জিজ্ঞেস করে, আচ্ছা, তো আপনি আমাদেরকেই কেন সিলেক্ট করলেন? লি শিন তখন তাদেরকে জানায় যে আমি তো আসলে র্যান্ডমলি আপনাদেরকে কল করেছি। তো আপনারা যারা অতীতে যেতে চান তারা সবাই সামনের শনিবারে দেখা করুন, এরপরই সব ব্যবস্থা করা হবে। তো দেখা যায় তারা সবাই সামনের সপ্তাহে দেখা করে। লি শিন তাদের সবাইকে গাড়িতে নিয়ে একটা জায়গায় যেতে লাগে। তো অনেকক্ষণ গাড়ি চলার পর সেটা হঠাৎই একটা খাদে পড়ে যায় আর সবাই সেখানে অজ্ঞান হয়ে যায়। আর যখন তাদের জ্ঞান ফেরে তারা সবাই আবিষ্কার করে যে তারা সত্যি সত্যি 1 বছর পেছনে চলে গেছে, আর শিনগাওনের পাও ঠিক হয়ে গেছে। কেউ লটারি কিনছে, কেউ শেয়ার মার্কেটে স্টক কিনছে এবং কেউ আবার অ্যাডমিশনের এক্সাম দিচ্ছে। তারা সবাই যেহেতু জানে যে ভবিষ্যতে কি কি হতে চলেছে, তাই তারা তাদের সাকসেসের ব্যাপারে পুরো কনফিডেন্ট থাকে। তো এরপরে আমাদের হিয়ংজুকে দেখানো হয়। সে মিংজুলের সাথে দেখা করতে আসে।
সে তাকে একটা বারে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমাদের উপর বদলা নিবে, কিন্তু মিংচুল সব অস্বীকার করে। সে বলে যে আমিই মরে যাচ্ছি, তাহলে আমি কেন অন্যদেরকে মারতে যাব। তো এরপরে সে মিংচুলকে একটা গাড়িতে উঠিয়ে দেয়। এই দিনেই মিংচুল জজ এবং সানহোকে হত্যা করেছিল। তাই আগিয়ং নামকে গ্রেফতার করার পুরস্কার হিসেবে সে ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করে যে সানহোকে আজকে নাইট ডিউটিতে দিতে। এদিকে মিংচুল জজকে বাইরে ডেকে তাকে ছুরি মেরে দেয়, কিন্তু হিয়ংজু তো আগে থেকেই জজকে ভেস্ট পরিয়ে রেখেছিল, তাই সেখানেই মিংচুলকে গ্রেফতার করা হয়। এরপরে সে সানহোর সাথে দেখা করতে যায়। সানহো তার উপর অনেক রেগেছিল। তখনই হিয়ংজু তাকে বলে যে আজ আমি তোমার জীবন বাঁচিয়েছি। তো এরপরে শিনগাওন মারোকে নিয়ে পার্কে ঘুরছিল। তখনই মারো দৌড়ানো শুরু করে এবং হিয়ংজু তাকে ধরে ফেলে। শিনগাওন হিয়ংজুকে জিজ্ঞেস করে যে তুমি মারোকে চেনো। হিয়ংজু তাকে বলে যে মারোকে আমি রাস্তায় পেয়েছিলাম। এটা শুনে শিনগাওন তাকে বলে তাহলে আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনই তুমি মারোকে পেয়েছিলে। তো এই সময় হিয়ংজু এবং শিনগাওন একে অপরের সাথে পরিচিত হয়। হিয়ংজু জানতে পারে যে শিনগাওন তার ফেভারিট ওয়েবটুন কমিকের রাইটার। এটা জেনে তো সে খুবই খুশি হয় এবং সে মারোকে একটা লকেটও কিনে দেয়, যেখানে শিনগাওনের কন্ট্যাক্ট নাম্বার ছিল, যাতে পরবর্তীতে মারো হারিয়ে গেলে তার মালিককে সহজেই পাওয়া যায়। এরপরে যখন সে বাড়ি আসে তখন সে দেখে যে তার বয়ফ্রেন্ড জোন তার অ্যাসিস্ট্যান্ট মিনজুয়েনের সাথে ইন্টিমেট হচ্ছিল। এটা দেখে তো সে খুবই শকড হয় এবং অনেক রেগে যায়। সে তাদেরকে বাড়ি থেকে বেরি করে দেয় এবং তাদেরকে কোম্পানির কাজ থেকেও তাড়িয়ে দেয়। এরপরে তারা আবার সবাই লিশিনের সাথে দেখা করে। তাদের অবস্থা আগে থেকে অনেক বদলে গেছে। শিনগাওন সেখানে খুব উদাস হয়েছিল, যদিও তার পা ঠিক হয়ে গেছে, কিন্তু এখন তার সামনে নতুন সমস্যা এসে দাঁড়িয়েছে। তখনই লিশিন তাদেরকে একটা শকিং নিউজ শোনায়, আর সেটা হলো তাদের একজন সাথী যার নাম মিস্টার পার্ক ইয়ংগিল, তিনি হঠাৎই মারা গেছেন। এই কথা শুনে তো সবাই খুবই শকড হয়ে যায় যে হঠাৎ করে এটা কি হয়ে গেল। তো এরপর দেখা যায় সবাই লিশিনকে জিজ্ঞেস করছে যে তার মৃত্যু কিভাবে হলো। লিশিন তখন বলে যে আপনারা সবাই যখন অতীতে পৌঁছে গিয়েছিলেন তখন নিশ্চয়ই কিছু সময়ের জন্য অজ্ঞান হয়েছিলেন। সবাই তখন ভাবে যে সত্যিই তো, তারা সবাই যখন অতীতে পৌঁছেছিল তখন তারা কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়েছিল। তো লিশিন তখন বলে যে মিস্টার পার্ক ইয়াং তখন গাড়ি চালাচ্ছিলেন, তো অজ্ঞান হয়ে যাওয়ার কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সবাই তখন লিশিনকে বলছিল যে আপনার এটার ব্যাপারে তো আগে বলা উচিত ছিল, আমাদের সবারই তো একটা বিপদ হতে পারত, আপনি কেন এটা বললেন না। লিশিন তখন সবার কাছে ক্ষমা চায় যে আসলেই তার ভুল হয়ে গেছে, সে তো বুঝতেও পারেনি যে এমন কিছু হয়ে যাবে। যাই হোক, এরপরে তারা সবাই সেখান থেকে চলে যায়। তাদের মধ্যে একজন সিকিউরিটি গার্ড ছিল, সে লটারি জিততে চেয়েছিল, কিন্তু এইবার সে লটারি জিততে পারেনি। তো তারা সবাই মিস্টার হাংয়ের ক্যাফেতে দেখা করে। এদিকে শিনগাওন লিশিনের সাথে দেখা করতে যায়। লিশিন তাকে জিজ্ঞেস করে যে আমি ভেবেছিলাম যে রিসেটের পরে আপনি হয়তো সব থেকে বেশি খুশি হবেন, কিন্তু আপনি তো এখন রিগ্রেট করছেন, এটা দেখে আমার খুবই খারাপ লাগছে। শিনগাওন তাকে তখন বলে যে আমি একটা জিনিস জানতে পেরেছি, সেটা আমার জন্য অনেক বেশি ভয়ানক ব্যাপার। লিশিন তখন তাকে বলে যে আপনি যদি এটাকে ভুলতে না পারেন তাহলে খারাপ স্মৃতি হিসেবে বহন করে নিয়ে বেড়াতে হবে। তো আমার বিশ্বাস আপনি সেটা পারবেন, কারণ আপনি একজন স্ট্রং ওম্যান। এদিকে সবাই ক্যাফেতে গল্প করছিল, সবাই তাদের উদ্দেশ্যের কথা বলে যে কেন তারা তাদের জীবন রিসেট করেছিল। তাদের মধ্যে সবাই তাদের উদ্দেশ্য প্রায় পূরণ করে ফেলেছে, কারোর ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে, কেউ এখন চাকরিতে সফল, আরও ইত্যাদি ইত্যাদি। তো তাদের মধ্যে একজন গেমারও ছিল যার নাম জাইয়ন। সে লুকিয়ে লুকিয়ে সবার ছবি তুলছিল, আর এই ব্যাপারটা হিয়ংজু নোটিস করে। তাই জোয়ন যখন সেখান থেকে বেরিয়ে যায় তখন হিয়ংজু তার পেছনে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি ছবি তুলছো কেন। জোয়ন তখন তাকে বলে যে তুমি তো একজন ডিটেকটিভ, তোমার কি সত্যিই মনে হয় যে পার্ক গিলের মৃত্যুতেই সব শেষ হয়ে যাবে? আমার তো মনে হচ্ছে এটা কেবল শুরু, তাই আমি সবার উপর নজর রাখছি যাতে করে আমি বুঝতে পারি যে পরবর্তী টার্গেটকে। কিন্তু তার এসব কথা তো হিয়ংজুর একদমই বিশ্বাস করে না এবং তার হাত থেকে ফোন নিয়ে সব কয়টা ছবি ডিলিট করে দেয়। এরপর আমাদের শিনগাওনকে দেখানো হয়। সে একটা দুঃস্বপ্ন দেখে
যে রাস্তায় তার অনেক খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এটা দেখেই সে আচমকা ঘুম থেকে উঠে পড়ে আর দেখে যে আজকেই সেই দিন যেদিন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই সে এবার ঠিক করে যে আজ সে বাইরেই বের হবে না, তাহলে তো অ্যাক্সিডেন্টও হবে না। তো তখনই জোন তার বাড়ির দরজা নক করে, কিন্তু শিনগাওন তার সাথে কোনো কথাই বলতে চায় না। তখনই জোন তাকে বলে যে আমি বাইরে একটা লেটার রেখে যাচ্ছি, তুমি সেটা একটু পড়ে নিও। তো লেটার রেখে জোন সেখান থেকে চলে যায়। শিনগাওন তখন লেটারটা নেওয়ার জন্য দরজা খোলে, তখনই মারো দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর শিনগাও মারোর পেছন পেছন দৌড়াতে থাকে, কিন্তু মারো হঠাৎই কোথাও হারিয়ে যায়। মারোর জন্য শিনগাওন অনেক বেশি চিন্তা করতে থাকে। তাই সে এবার হিউংজুকে ফোন করে আর বলে যে মারো আবারও হারিয়ে গেছে। এরপরে শিনগাওন এবং হিউংজু দুজনে মিলেই মারোকে খুঁজতে লাগে, কিন্তু তারা মারোকে কোথাও খুঁজে পায় না। শিনগাওন তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তো এরপর সে হিউংজুকে বলে যে আজকের দিনেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আজ আমি ঠিক করেছিলাম যে আমি বাড়িতেই থাকবো, কোথাও বের হব না। কিন্তু দেখো আমাকে ঠিকই বের হতে হলো। আর আমি যেদিন মারা গিয়েছিলাম সেদিনও মারো হারিয়ে গিয়েছিল। এইসব শুনে হিউংজু বলে তাহলে এভাবেই আমি সেদিন মারোকে পেয়েছিলাম। তো হিউংজু তাকে এবার বাড়ি ফিরে যেতে বলে, কারণ আজ বাইরে থাকলে তার যে কোনো বিপদ হতে পারে। কিন্তু শিনগাওন বাড়িতে যেতে চায় না। তখনই তার কাছে একটা ফোন আসে। হিউংজু তো এর আগেই মারোর গলায় একটা লকেট লাগিয়ে দিয়েছিল, যেখানে শিনগাওনের কন্ট্যাক্ট নাম্বার ছিল। তো দেখা যায় কেউ একজন শিনগাওনকে কল করে বলে যে আপনার কুকুর আমার কাছে আছে। সে তাকে মিস্টার হানের ক্যাফেতে দেখা করতে বলে আর সেখান থেকে তার কুকুরকে নিয়ে যেতে বলে। এই কথা শুনে শিনগাওন এবং হিউংজু ক্যাফের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর যখন তারা সেই ক্যাফেতে পৌঁছায় তখনই তারা দেখে যে মারো সিউনসুর কাছে আছে। আর এই সিউনসু তাদের পূর্ব পরিচিত, কারণ সেও তাদের সাথে টাইম রিসেট করেছে। তো তখন সিউনসুর ফিয়ান্সে, যার নাম হলো কিম ডেসুং, সে সেখানে আসে। শিনগাওন খেয়াল করে যে কিম ডেসুং আর সিউনসুর মধ্যকার রিলেশন অতটা ভালো নয়। তো এরপরে তারা সেখান থেকে চলে যায়। আর হিউংজু শিনগাওনকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে এবং রাতের বেলায় তাকে বেরোতেও নিষেধ করে। তো রাতে যখন শিনগাওন ঘুমিয়েছিল তখনই মিনজুন তাকে ফোন করে। শিনগাওন তাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে বলে সে শিনগাওনের উপর অনেক বেশি রেগেছিল। সে শিনগাওনকে বলে যে আমি স্যাডাম পার্কে আছি, আমি তোমার সাথে কথা বলতে চাই। কিন্তু শিনগাওন তার সাথে কোনো কথাই বলতে চায় না। সে তাকে বলে যে আমার জীবন থেকে দয়া করে দূর হয়ে যাও, আমি আর কখনোই তোমার সাথে কথা বলতে চাই না। আর তখনই সে অপর প্রান্ত থেকে একটা শব্দ শুনতে পায়, আর এটা ছিল অ্যাক্সিডেন্টের শব্দ। তাই সে দ্রুত দৌড়ে সেখানে আসে আর এসেই দেখে যে তার ঠিক যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক সেই জায়গাতেই মিনজুওনের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা দেখে তো সে অনেক বেশি শকড হয়ে যায় আর দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে মিনজুকে হাসপাতালে নিয়ে আসে। মিনজুর কন্ডিশন অনেক বেশি সিরিয়াস ছিল, তাই সে লিশিনের কাছে আসে এবং তাকে এই সব ঘটনা খুলে বলে। লিশিন এসব শুনে তাকে জানায় যে এটা হয়তো বাটারফ্লাই ইফেক্ট, অর্থাৎ এই ইফেক্টে তার জায়গায় অন্য কারো ক্ষতি হবে। তাই আজ তার জায়গায় মিনজুওনের অ্যাক্সিডেন্ট হয়েছে। এর মানে এর আগে যে শিনগাওনকে মেরেছিল সেই নিশ্চয়ই তার বান্ধবীকে মেরেছে। তো শিনগাওন তাকে বলে যে সে সেই অ্যাক্সিডেন্টের জায়গায় যেতে চায়। তো লিশিন তখন হাইবারনেশন হিপনোসিসের মাধ্যমে শিনগাওনের সেই স্মৃতিতে ফেরত যায় যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারা এর মাধ্যমে আসল খুনিকে খুঁজে বের করতে চাইছিল। তো শিনগাওন দেখে যে যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন যে অ্যাক্সিডেন্ট করেছে তাকে না দেখতে পেলেও তার গাড়িতে একটা বিশেষ চিহ্ন সে দেখতে পায়। আর এরপর সে হিউংজুকে সব কথা খুলে বলে। সে হিউংজুকে বলে যে হাইবারনেশনে যে চিহ্নটা সে দেখেছে সেই চিহ্নটা সিউনসুর ফিয়ন্সের গাড়িতে ছিল। এর মানে সেই নিশ্চয়ই আমার বান্ধবীকে মেরেছে। হিউংজু তখন তাকে বলে যে এটাকে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ কেউই এটা বিশ্বাস করবে না। তখন শিনগাওন তাকে বলে যে এজন্যই আমি তোমার কাছে এসেছি, তুমি সিউনসুর ফিয়ন্সের উপরে নজর রাখো। এদিকে আমরা দেখতে পাই যে কিম ডে সুংই অ্যাক্সিডেন্টটি করিয়েছে এবং সে একটা ড্যাম্পিয়ার্ডে এসে তার গাড়ি ক্র্যাশ করে দিচ্ছে। এরপরে শিনগাওন সিউনসুর সাথে দেখা করে
এবং তাকে অ্যাক্সিডেন্টের ব্যাপারেও জিজ্ঞেস করে। তখন সিউনসু তাকে বলে যে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে তো সে কিছুই জানে না। শিনগাওন তখন পুলিশের কাছে সব বলতে চায়। সেই সময় সিউনসু তাকে রিকোয়েস্ট করে যে আমাকে একবার কিম ডে-সুং এর সাথে কথা বলতে দাও। এদিকে ট্রাফিক বিভাগ এবং কিম ডে-সুং এর ফোন নাম্বার থেকে হিয়ংজু কিম ডে-সুং এর ব্যাপারে অনেক ইনফরমেশন কালেক্ট করে। সে সিসিটিভি ফুটেজে দেখে যে অ্যাক্সিডেন্টের কিছু সময় আগে সিউনসু কিম ডে-সুং এর সাথেই ছিল। এই কথা সে শিনগাওনকেও বলে। শিনগাওন এটা শুনে শকড হয়ে যায়, কারণ সিউনসু তাকে বলেছিল যে সে তখন কিম ডে-সুং এর সাথে ছিল না। তো পরের দিন তারা সিউনসুর বাড়িতে যায়, কিন্তু সিউনসু তার বাড়িতেই ছিল না। এরপরে তারা সেই জাঙ্কিয়ার্ডে আসে এবং গতকাল রাতে ক্র্যাশ করা গাড়িগুলোর সিসিটিভি ফুটেজ চায়, কিন্তু সেখানকার মালিক তাকে জানায় যে গতকাল রাতের ফুটেজ সব ডিলিট হয়ে গেছে এবং ডিউটিরত এমপ্লয়ি চাকরি ছেড়ে দিয়েছে। কিন্তু সেই মালিকের গাড়িতে একটা ক্যামেরা লাগানো ছিল, তাই তারা এবার এর ফুটেজ চায়। এরপরে হিয়ংজু কিম ডে-সুং এর কাছে আসে। কিম ডে-সুং পেশায় একজন ডাক্তার, তো হিয়ংজু তাকে হিট অ্যান্ড রান কেসের প্রধান আসামি হিসেবে সন্দেহ করে। কিন্তু কিম ডে-সুং তাকে জিজ্ঞেস করে যে তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি এই অ্যাক্সিডেন্টের সাথে জড়িত। তো হিয়ংজু তাকে দেখায় যে সে গাড়ি ক্র্যাশ করার আগে সেখানের ওয়ার্কারের সাথে কথা বলেছিল এবং ক্র্যাশ করা শেষে সে কাজ ছেড়ে চলে গিয়েছে। সে এর আগেও সেই ওয়ার্কারের ফোনে কথা বলেছিল। তো হিয়ংজু তাকে বলে যে দ্রুত সারেন্ডার করতে। এদিকে মিনজুয়ন মারা গিয়েছিল, তাই শিনগাওন লিশিনের কাছে যায় আর বলে যে আপনি তো সব জানতেন, কিন্তু তার সত্ত্বেও আপনি এটা আটকানোর চেষ্টা কেন করেননি। তখন লিশিন তাকে বলে এজন্যই আমি রিসেট করেছিলাম। এরপরে আমরা দেখি যে সিউনসু লিশিনের কাছে আসে। সে তাকেও বলে যে এজন্যই আমি রিসেট করেছিলাম, কিন্তু একই সমস্যা বারবার হচ্ছে। তো এরপরে শিনগাওন মিনজুর ফিউনারেলে আসে। সেখান থেকে বেরিয়ে মিস্টার হান তাকে জানায় যে তাদের সাথেই সেই সিকিউরিটি গার্ড হার্ট অ্যাটাকে মারা গেছে। এটা শুনে তো তারা সবাই তখন সেখানে যায়। তারা তো অনেক ভয় পেয়েছিল, কারণ একে একে তারা সবাই মারা যাচ্ছে। এরপরে রাতের বেলায় সেই পার্কে সিউনসুর সাথে শিনগাওনের দেখা হয়। শিনগাওন সিউনসুর উপর অনেক রেগেছিল। সে তাকে বলে যে তুমি একই ভুল দুইবার কিভাবে করতে পারো। তো সে তাকে সারেন্ডার করতে বলে। তখনই সিউনসু তাকে বলে যে সেদিন সে অনেক ড্রাঙ্ক ছিল, তাই কিম ডে-সুং তাকে নিয়ে যাচ্ছিল, আর এই কারণেই এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সে আরো বলে যে আমি সারেন্ডার করতে চেয়েছিলাম, কিন্তু কিম ডে-সুং আমাকে হুমকি দিয়েছিল। তো সিউনসুর সাথে এসব নিয়ে খুব রাগারাগি করে শিনগাওন, আর সেখান থেকে চলেই যায় এবং সে সবাইকে মেসেজ করে যে পরের দিন দেখা করতে। তো দেখা যায় পরের দিন তারা সবাই যখন দেখা করে তখন হিয়ংজু সেখানে আসে। সে শিনগাওনকে বলে যে সিউনসু মারা গেছে এবং আপনাকে সাসপেক্ট হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আমার সাথে যেতে হবে। এই কথা শুনে তো সবাই অনেক শকড হয়ে যায়। তো এরপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে হিয়ংজু একটা পার্কে আসে। সেখানে একটা মহিলার লাশ পাওয়া গেছে। হিয়ংজু তো মহিলাটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ এটা তো সিউনসুর লাশ। এরপরেই সে পার্কে সিসিটিভি ফুটেজ চেক করে। তখনই হিয়ংজু দেখতে পায় যে মৃত্যুর আগে সিউনসু কারো সাথে ঝগড়া করছিল, আর এই ফুটেজে কে ছিল সেটা কেউ ভালো করে বুঝতে না পারলেও হিয়ংজু ঠিকই বুঝে যায় যে সিউনসুর সাথে যে ঝগড়া করছিল সে আর কেউ না, শিনগাওন। তাই সে শিনগাওনের কাছেই যায় এবং তাকে বলে যে সিউনসু মারা গেছে এবং এজন্য তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এদিকে ক্যাফেতে সবাই তো অনেক ভয় পেয়েছিল, কারণ তাদের একের পর এক সাথী মারা যাচ্ছিল। তারা ভাবছিল যে তারাও হয়তো যে কোনো সময় মারা যেতে পারে। তখনই গেমার জুয়ন তাদেরকে একটা ছবি দেখায় এবং এটা দেখে তো তারা সবাই অবাক হয়ে যায়। এদিকে থানায় শিনগাওনের জিজ্ঞাসাবাদ চলতে থাকে। শিনগাওন এখানে মেনে নেয় যে সিউনসুর সাথে তার কিছু পার্সোনাল ঝামেলা ছিল, কিন্তু সে এটা মানতে চায় না যে সেই তাকে হত্যা করেছে। সে বলে যে ঝগড়া করার পরে আমি আরো উল্টো দিকে দুটো ভিন্ন রাস্তায় চলে গিয়েছিলাম। অফিসার তখন পার্কের ম্যাপ দেখায় আর বলে আপনারা ভিন্ন রাস্তায় গেলেও
এই দুটি রাস্তা ঘুরে ফিরে আবারও এখানেই এসে মেলে, আর এখানেই সিউনসুর লাশ পাওয়া গেছে। এদিকে হিয়ংজু কিম ডে সুংকেও অ্যারেস্ট করে এবং তাকে সিউনসুর হত্যার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কিম ডে সুং স্বীকার করে যে সেদিন রাতের অ্যাক্সিডেন্ট সে করেছে, কিন্তু সিউনসুর হত্যা সে করেনি, তাই সে এই ব্যাপারে কিছুই বলতে পারবে না। তো এরপরই দেখা যায় থানায় দুটো ছেলে আসে। সিউনসুর হত্যা মামলায় শিন গাওনের অ্যারেস্ট হওয়া পুরো সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ছড়িয়ে গেছে। তো তারা পুলিশ স্টেশনে এসে বলে যে গতকাল তারা রাত 12:50 শিন গাওনকে পার্কে দেখেছে। তারা সেই সময়ের তোলা ছবিও দেখায়। পুলিশ এই ছবি দেখে বোঝে যে 12:50 শিন গাওন পার্কের গেটের কাছে বসেছিল, আর সিসিটিভি ফুটেজও তাই বলে। তাহলে একটার সময় ভেতরে অত দূরে গিয়ে সিউনসুকে হত্যা করা তো তার পক্ষে একেবারেই সম্ভব নয়। এছাড়াও সিউনসুর গায়ে কোনো আঁচড় বা মারামারি করার চিহ্ন নেই। সে সিঁড়িতে পা পিছলেও পড়তে পারে, তাই এই কেস থেকে শিন গাওনকে ছেড়ে দেওয়া হয়। এই কথা শুনে তো হিয়ংজুও অনেক খুশি হয়ে যায়। হিয়ংজু তখন শিন গাওনকে বলে যে কিম ডে সুংকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সেটা এই কেসে নয়, হিট অ্যান্ড রান কেসে, এবং সে সবকিছু স্বীকারও করেছে। এরপরে মিস্টার জুনসিয়ক হিয়ংজুয়ের সাথে দেখা করতে আসে। সে সেই গেমার জুয়নের কথা বলে। সেদিন জুয়ন তাদেরকে একটা ছবি দেখিয়েছিল। সেখানে গিলের পাশে সিকিউরিটি গার্ড এবং তার পাশে সিউনসু ছিল। জুন বলতে চাইছে যে সিরিয়াল অনুযায়ী সবার মৃত্যু হচ্ছে, তাই মিস্টার জুনসিয়ক অনেক ভয়ে ছিলেন, কারণ সিউনসুর পাশে বেজুং তাই বসেছিল এবং তার কোনোই খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে কিম ডে সুং এর কেসের ফাইলে হিয়ংজু দেখে কিম ডে সুং বেজুং তাইয়ের সাথে দেখা করে। বেজুং সেই জাঙ্কিয়ার্ডেই কাজ করত যেখানে কিম তার গাড়ি ক্র্যাশ করেছে, কিন্তু কিমের কাছ থেকে সে কোনো ইনফরমেশনই পায় না। তো এরপরে শিন গাওনের সাথে লিশিনের দেখা হয়। লিশিন তাকে বলে সে সিউনসুকে আত্মহনন করতে দেখেছিল, তাই সে তাকে ডেকে তার ভুল শুধরানোর সুযোগ দেয়। এরপরে হিয়ংজু শিন গাওনের কাছে আসে এবং তাকে বেজুং তাইয়ের কল হিস্ট্রি দেয়, আর তাকে খুঁজে বের করতে বলে যে বেজুং কোথায় থাকতে পারে। এরপরে হিয়ংজু লিশিনের সাথে দেখা করতে আসে। সে তাকে বলে যে সবাই ভেবেছিল যে রিসেটের পরে তাদের সবার জীবন হয়তো বদলে যাবে, কিন্তু এখন তো অন্য কিছুই হচ্ছে, সবার জীবন তো আরো খারাপ হয়ে যাচ্ছে। তো লিশিন তো এই সব কিছুর জন্য তার কাছে ক্ষমা চায়। এরপরে সে তাকে জিজ্ঞেস করে যে আপনি কি বেজুং তাইয়ের সাথে কোনো টাচে আছেন। লিশিন জানায় যে সে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু বেজুং তাই কোনোই উত্তর দেয়নি। তো এরপরে বেজুং তাইকে দেখানো হয়। দেখা যায় কিছু লোক তাকে আটক করে রেখেছে, কিন্তু সে তাদেরকে মেরে সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে। এদিকে হিয়ংজুর সহকর্মীরা নোটিস করে যে হিয়ংজু ইদানিং অন্য কিছু নিয়ে অনেক ব্যস্ত আছে, তাই তারা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কি এমন কাজে ব্যস্ত আছে যে এদিকে তার কোনোই মনোযোগ নেই, কিন্তু হিয়ংজু তো তাদেরকে এই ব্যাপারে কিছুই বলে না। এরপরে হিয়ংজু এবং শিন গাওন বেজুং তাইয়ের বাড়ি খুঁজে বের করে এবং সেখানে তাকে খুঁজতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে কেউ সেখান থেকে পালিয়ে যাচ্ছে, তাই হিয়ংজু দ্রুত তার পিছু করতে থাকে। এদিকে শিন গাওন বেজুং তাইয়ের ড্রয়ারে তাদের সবার ছবি পায়। এমনটা মনে হচ্ছিল যে বেজুং তাই তাদের উপর নজর রাখছিল। তো তখনই সেখানে থাকা মোবাইল বেজে ওঠে, আর শিন গাওন সেটা রিসিভ করে। তখনই অপর প্রান্তের মহিলা বলে যে কাজ শেষ করো। তো এই গলাটা তার অনেক চেনা চেনা লাগে, কারণ এটা তো ছিল লিশিনের গলা। তো তখন সে জিজ্ঞেস করে যে আপনি কি লিশিন। তখনই ফোন কাট হয়ে যায়। এদিকে বেজুং তাইয়ের পিছু করতে করতে হিয়ংজু তাকে হারিয়ে ফেলে। তখনই শিন গাওন তাকে ফোন করে, কিন্তু ফোন ধরার আগেই কেউ হিয়ংজুকে ধরে ফেলে এবং তাকে গান পয়েন্টে রাখে। এদিকে বেজুং তাইয়ের বাড়িতে কেউ আসে এবং শিন গাওন তাদেরকে দেখে শকড হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই যেই ব্যক্তি হিয়ংজুর উপর বন্দুক তাক করেছিল সেই ব্যক্তিটি হলো তারই নিজের বন্ধু সানহো। তো তারা এখানে একটা ক্রিমিনালকে ধরতে এসেছিল। যাই হোক, তো যখন সে বুঝতে পারে যে এটা হিয়ংজু, তখন সে তাকে ছেড়ে দেয়। তো এরপরে হিয়ংজু শিন গাওনের কাছে আসে। সে দেখে যে বেজুং তাইকে আরো কিছু লোক খুঁজছে। এই লোকেদের ভাড়াটে গুন্ডা বলে মনে হয়, যারা টাকার বিনিময়ে তাদের ক্লায়েন্টের জন্য কাজ করে।
তো হিয়ুংজু তাদের নাম্বার নেয় এবং তাদেরকে বলে যে তোমরা যদি বেজুংতাইকে খুঁজে পাও তাহলে আগে আমাকে জানাবে। শিনগাউন তখন তাকে বেজুংতাইয়ের ড্রয়ারে পাওয়া ওই ছবিগুলো দেখায় এবং তাকে বলে যে লিশিনি হয়তো বেজুংতাইকে ফোন করেছিল এবং তারা দুজনেই আমাদের সবার উপর নজর রাখছিল। তো এরপরে শিনগাউন লিশিনের বাড়িতে আসে, কিন্তু লিশিনের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে লিশিন একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে দেশের বাইরে গিয়েছে। কিন্তু এই কথা শিনগাউন বিশ্বাস করে না, তাই সে এক প্রকার জোর করেই ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সে ভেতরে কাউকেই পায় না। এরপরে বাড়িতে এসে শিনগাউন দেখে যে তার নতুন অ্যাসিস্ট্যান্ট এসেছে। তো সে তাকে তার নতুন কমিক সিরিজের স্টোরি লাইন দেয়। এরপরে শিনগাউন বেজুংতাইয়ের বাড়িতে পাওয়া ছবিগুলো বারবার চেক করছিল। তখনই সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। সে দেখে যে তাদের রিসেট হওয়ার অনেক আগেই বেজুংতাই জুনসিয়কের উপর নজর রাখছিল। হিয়ুংজু এই কথা জুনসিয়ককেও বলে। সে জুনসিয়ককে জিজ্ঞেস করে যে বেজুংতাইকে কি আপনি আগে থেকেই চিনতেন? জুনসিয়ক তখন তাকে বলে যে আমি স্টক মার্কেটে অনেক টাকা লোকসান করেছিলাম, তাই দ্রুত টাকা কামানোর জন্য আমি আমার কোম্পানির শেয়ার চুরি করি আর সেটা নিয়ে জুয়া খেলি। আমি ভেবেছিলাম যে আমি হয়তো অনেক টাকা কামাতে পারবো, কিন্তু আমি সেটাও জুয়ায় হেরে যাই আর এটা বেজুংতাইও জেনে যায়, কারণ সেও সেখানে জুয়া খেলতো। বেজুংতাই এই নিয়ে আমাকে অনেক ব্ল্যাকমেইল করে এবং আমার কাছ থেকে অনেক টাকাও নিয়ে নেয়। সে আমাকে এটিএম মেশিনের মতো ব্যবহার করে। তো এসব শোনার পর হিয়ুংজু রাতের বেলায় বেজুংতাইয়ের বাড়িতে যায়। বেজুংতাই তখন সেখানেই ছিল। সেই সময় জানালা দিয়ে কেউ পাথর মারে এবং বেজুংতাই বাড়ি থেকে বের হয়ে যায় কে পাথর মেরেছে সেটা দেখার জন্য, কিন্তু সে বাইরে কাউকেই পায় না। এরপরে সে আবারও বাড়িতে আসে আর হিয়ুংজুকে দেখে জিজ্ঞেস করে কি ব্যাপার। হিয়ুংজু বলে আসলে আপনার সাথে দেখা করতে এসেছিলাম, তবে একটা কাজ পড়ে গেছে, তাই পরে আসব। এই বলে সে গাড়িতে আসে এবং তার গাড়িতে শিনগাউন বসেছিল। তখন আমরা দেখি যে শিনগাউনই বেজুংতাইয়ের জানালায় পাথর মেরেছিল আর সে বের হয়ে গেলে হিয়ুংজু বেজুংতাইয়ের ফোনে একটা চিপ লাগিয়ে দেয়। তারা আসলে বেজুংতাইয়ের ফোন ট্যাপ করছিল, যদিও এটা ইল্লিগাল, কিন্তু তাদের এটা করতেই হতো, কারণ কি ঘটছে তাদের সাথে তা তো তাদেরকে জানতেই হবে। তো এরপরে শিনগাউন সেই সিকিউরিটি গার্ডের বাড়িতে যায় এবং সিউনসুর বাড়িতেও যায়। দুটো জায়গায় সে অদ্ভুত একটা জিনিস খেয়াল করে। সেই দুই বাড়িতেই এক ঝুড়ি সাদা ফ্লাওয়ার ছিল আর ফুলের অবস্থা দেখে মনে হচ্ছিল যে কেউ তাদের মৃত্যুর আগের দিন এখানে এনে রেখেছিল। তো এই ব্যাপারে সে হিয়ুংজুকেও বলে, কিন্তু হিয়ুংজু বলে যে এটা কেউ হয়তো এমনি রেখে গিয়েছে। শিনগাউন তখন তাকে বলে যে সিকিউরিটি গার্ডের ওয়াইফের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে সে তার কাছ থেকে কোনো লটারির টিকিটই পায়নি, কিন্তু তার তো লটারি কেনার কথা ছিল। এরপরে তারা সবাই মিস্টার হানের ক্যাফেতে আসে, তার সাথে দেখা করে। শিনগাউন তাদেরকে সেই ফুল দেখিয়ে সেগুলোর কথাও জিজ্ঞেস করে যে এসব কোত্থেকে আসলো, কিন্তু তারা বলে যে তারা তো কেউই কোনো ফুল রাখেনি। তখন জুনসিয়ক তাদেরকে একটা মিউজিক বক্স দেখায়। সে বলে যে এটা তার মেয়ে গিফট করেছে তাকে, এটা সে সব সময় তার কাছে রাখে। সে আরো বলে যে সে তার পরিবারকে অনেক মিস করছে, তাই সে কানাডায় শিফট হয়ে যেতে চায়, তবে এখান থেকে যাওয়ার আগে সে সবাইকে অনেক বড় পার্টি দিবে। এরপরে শিনগাউন বাড়িতে আসে আর বেজুংতাইয়ের ফোন ট্যাপ করে শুনতে পায় যে বেজুংতাই কারো সাথে দেখা করতে যাচ্ছে, আর এই কথা সে হিয়ুনজুকেও জানিয়ে দেয়। হিয়ুনজুও তখন বেজুংতাইয়ের বাড়িতে আসে, কিন্তু বেজুংতাইয়ের বাড়িতে সব জিনিস একেবারে ছড়ানো ছিটানো ছিল। এমন মনে হচ্ছিল যে ওখানে কোনো লড়াই হয়েছে। এরপরে হিয়ুংজু শিনগাউনের কাছে আসে আর সেখানে একটা রেকর্ডিং থেকে জানা যায় যে জুনসিয়কি ভাড়াটে গুন্ডাদের লাগিয়েছিল বেজুংতাইকে ধরার জন্য। এইসব জানতে পেরে হিয়ুংজু সোজা চলে আসে জুনসিয়কের বাড়িতে, কিন্তু দেখা যায় সেও তার বাড়িতে ছিল না। তো এরপরেই শিনগাউন বাকি সবাইকে বলে দেয় যে বেজুংতাই অনেক আগে থেকেই তাদের উপর নজর রাখছিল এবং তার সাথে জুনসিয়কের ঝামেলা চলছে, এমনকি জুনসিয়ক তাকে ধরতে গুন্ডাও লাগিয়েছে। সবাই তো এই কথা শুনে অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে এখানে হচ্ছেটা কি, কে কার শত্রু আর কেনই বা তারা এসব করে বেড়াচ্ছে, তারা তো কিছুই বুঝতে পারে না। এদিকে হিয়ুংজুর কাছে
একটা অ্যাক্সিডেন্টের কেস আসে, তাই সে দ্রুত সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। আর সেখানে ভিকটিমকে দেখে সে তো অবাক হয়ে যায়, কারণ গাড়িতে তো মিস্টার জুনসিয়ক ছিল, অর্থাৎ জুনসিয়কেরও মৃত্যু হয়ে গেছে। সে এইটা দেখে অনেক অবাক হয়ে যায়। এদিকে জুনসিয়কের বাড়িতে আসে শিনগাওন, আর এখানে সেই ফুলের ঝুড়ি দেখতে পায়। সেটা দেখেই সে হিয়ংজুকে ফোন করে আর বলে যে জুনসিয়ক অনেক বড় বিপদে আছে, তাকে যে করেই হোক রক্ষা করতে হবে। কিন্তু জুনসিয়কের তো এতক্ষণে মৃত্যু হয়ে গেছে। তো এরপরেই হিয়ংজু শিনগাওনের সাথে দেখা করে এবং তাকে জানায় যে জুনসিয়ক অলরেডি মারা গেছে। তবে সে শিনগাওনকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানলে যে জুনসিয়ক বিপদে আছে, তোমার তো জানার কথা নয়। তখন শিনগাওন তাকে বলে যে আসলে উনার বাড়িতেও সেই একই ফুলের ঝুড়ি পেয়েছি আমি, তাই আমার সন্দেহ হয়েছিল যে সে হয়তো বিপদে আছে, এ কারণেই তোমাকে ফোন দিয়েছি। যাই হোক, তো এরপরে তারা সবাই মিস্টার হানের ক্যাফেতে যায় আর সেখানে বসে এই সব কিছু নিয়ে আলোচনা করতে থাকে। তারা সবাই তো জুনসিয়কের মৃত্যুতে অনেক ভয় পেয়ে গিয়েছিল যে এখন না জানি তাদের সাথে কি হবে। তো তখনই তারা একটা অদ্ভুত জিনিস খেয়াল করে যে জুনসিয়কের কাছে তার মেয়ের মিউজিক বক্সটা ছিল না, কিন্তু সে তো বলেছিল যে সে তার মেয়ের দেওয়া মিউজিক বক্স সব সময় তার নিজের কাছে রাখে, কখনো হাতছাড়া হতে দেয় না। তো তখনই তাদের আরও মনে পড়ে যে ওই সিকিউরিটি গার্ডের কাছে লটারির টিকিট থাকার কথা ছিল, কিন্তু সেটিও তার কাছে ছিল না। এবং সিউনসু মারা যাওয়ার আগে ফোনে কারো সাথে কথা বলছিল, কিন্তু পরের দিন ক্রাইম সিনে কোনো ফোন পাওয়া যায়নি। এই সব কিছু তো খুবই অদ্ভুত ছিল, তাই সবাই তো এসব নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং আমরা দেখি যে কেউ সেগুলো নিয়ে একটা ঘরে রেখে দিয়েছে। এখন সেটাকে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাই হোক, তো এরপরে শিনগাওন তার বাড়িতে আসে। তখনই সে বেজুংতাইয়ের ফোনে কিছু আওয়াজ শুনতে পায়, তাই সে তাড়াতাড়ি তার ফোনের জিপিএস লোকেশন ট্র্যাক করে এবং পুলিশকে জানিয়ে অ্যারেস্ট করায়। কিন্তু লিশিনের অ্যাসিস্ট্যান্ট এসে বেজুংকে বেলে ছাড়িয়ে নিয়ে যায়। এরপরে তারা জানতে পারে যে লিশিন দেশে এসেছে, তাই তারা সবাই মিলে এবার চলে যায় লিশিনের সাথে দেখা করতে। তো তখনই দেখা যায় সেখানে বেজুংতাইও আসে। তারা সবাই তো বেজুংতাইকে দেখে খুবই রেগে যায় এবং জিজ্ঞেস করে যে বেজুংতাই এখানে কি করছে আর ওর সাথে আপনার কি সম্পর্ক। সবাই লিশিনকেই প্রশ্ন করতে থাকে। লিশিন তখন তাদেরকে বলে যে এর আগে সে অনেকবার লাইফ রিসেট করেছে, কিন্তু তার কিছুই হয়নি। তবে সে এই প্রথমবার তাদেরকে সাথে নিয়ে রিসেট করেছে লাইফ, আর এতে একজন মারা গেছে, তাই তার বাকি সবার জন্য চিন্তা হচ্ছিল। আর এ কারণেই সে বেজুংতাইকে বলে সবার উপর নজর রাখতে। তো তখনই সেখানে লিশিনের অ্যাসিস্ট্যান্ট সেই এক ঝুড়ি ফুল নিয়ে আসে। সবাই তো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। আর সেই ঝুড়িতে একটা লেটার ছিল যেটাতে লেখা আছে যে এর পরের টার্গেট তুমি। আর এটা দেখেই তো সবাই অনেক বেশি ঘাবড়ে যায় যে না জানি এরপর কার সিরিয়াল আসতে চলেছে। তারা সবাই তো লাইফটাকে রিসেট করেছিল আবারও নতুন করে সাজানোর জন্য, 1 বছর আগে করা সব ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য। কিন্তু এখন তো তারা লাইফ রিসেট করে আরো বড় বিপদে পড়ে গেছে। তাদের সকলেরই এখন লাইফ রিস্ক হয়ে গেছে, একে একে সবার মৃত্যু হচ্ছে। তাই সবাই টেনশন করতে থাকে যে এর পরবর্তীতে না জানি কে মারা যাবে। তো এদের মধ্যে সবচেয়ে বেশি ভয় পায় কিমরিন। সে একটু বেশি ঘাবড়ে যায়, কারণ সেই প্রথমে ওই ফুলের বাস্কেটটা দেখেছিল। তাই সে ভাবতে থাকে যে এর পরবর্তীতে হয়তো তারই মৃত্যু হতে চলেছে, তাকেই হয়তো টার্গেট করা হয়েছে। এইসব ভেবে সে খুবই অস্থির হয়ে যায় আর এতটাই ভয় পেয়ে যায় যে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর এটা দেখেই তো সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে যায় যে তার হঠাৎ কি হয়ে গেল। হিয়ংজু তখন লিশিনের সাথে দেখা করতে আসে। লিশিন তো ভালো করেই বুঝতে পারে যে হিয়ংজু তাকে সন্দেহ করছে, তাই সে হিয়ংজু কিছু জিজ্ঞেস করার আগেই তাকে বলতে থাকে যে এর পেছনে তার কোনোই হাত নেই। আর সে সেই ডেলিভারি কোম্পানির নাম্বারও হিয়ংজুকে দেয় যারা এই ফুল পাঠিয়েছে। তো বাইরে বেরিয়ে হিয়ংজু শিনগাওনের সাথে কথা বলে এবং কিমরিনের ব্যাপারে জানতে পারে যে তার এখন কি অবস্থা, কেমন আছে সে। তো শিনগাওন তাকে জানায় যে কিমরিনকে হাসপাতালে নেওয়া হয়েছে
এবং তার সাথে মিস্টার হান আছে, সেই তার দেখাশোনা করবে। তখনই সেখানে বেজুং তাই আসে। হিয়ংজু তো তাকে দেখেই এই ফুলের ব্যাপারে জিজ্ঞেস করে। এটা শুনে বেজুং তাই তাকে বলে যে তুমি যদি আমার থেকে কোনো ধরনের ইনফরমেশন জানতে চাও তাহলে আমাকে টাকা দিতে হবে, তারপরই কোনো ইনফরমেশন আমি দিব। তো এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর হিয়ংজু সেই ডেলিভারি কোম্পানিতে আসে এবং সেই ডেলিভারি ম্যানকে খুঁজে বের করে। তো ডেলিভারি ম্যান তাকে বলে যে তার ক্লায়েন্ট তাকে এই ফুলটি একটা পার্ক থেকে কালেক্ট করতে বলেছিল, আর সে তাই করেছে। তো হিয়ংজু তখন তার কাছ থেকে সেই ক্লায়েন্টের ফোন নাম্বার নেয়, কিন্তু যখনই সে কল করে দেখা যায় সেটা ছিল বন্ধ। এদিকে শিনগাওন বিভিন্ন ফ্লাওয়ার শপে খোঁজ নিচ্ছিল যে রিসেন্টলি কেউ তাদের শপ থেকে এমন ফ্লাওয়ার পাঠিয়েছে কিনা, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও সে কোনো ক্লুই পায় না। এরপরে সে কিমরিনের সাথে দেখা করতে আসে। দেখা যায় কিমরিন এখন অনেকটা সুস্থ। তো তখন সে শিনগাওনকে বলে যে ছোটবেলায় তার বেশিরভাগ জীবন হাসপাতালেই কেটেছে, কারণ সে প্রায় অসুস্থ হয়ে যেত আর তাকে বাধ্য হয়েই হাসপাতালে ভর্তি করতে হতো। সে জানায় কিন্তু তার বড় বোন এমন ছিল না, সে ছিল একদমই পারফেক্ট, আর বাবা মাও তাকেই সবচেয়ে বেশি ভালোবাসতো। কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমাকে বাঁচাতে গিয়ে সে মারা যায়, আর এরপর থেকেই আমার বাবা মা আমার সাথে ভালো করে কথাও বলে না। তাদের হয়তো মনে হতো যে আমার বোনের জায়গায় আমারই মরা উচিত ছিল, আমি তো আমার বোনকে ইচ্ছা করে মেরে ফেলিনি। তো এইসব বলেই সে খুব কাঁদতে থাকে। তখন শিনগাওন আর কি করবে, তাকে শুধু সান্ত্বনাই দেয় এবং তাকে লাইফের সামনের দিকে ফোকাস করতে বলে, এইসব নিয়ে আর পড়ে থাকতে মানা করে। এদিকে হিয়ংজু মিস্টার হানকে একটা ফ্লাওয়ার শপ থেকে বেরোতে দেখে, তাই সে সাথে সাথে সেই ফ্লাওয়ার শপে যায়। আর সেখানে গিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য সে জিজ্ঞেস করে যে তার কাছে কেউ এমন ফ্লাওয়ার বাস্কেটের অর্ডার দিয়েছে কিনা। এটা শুনে শপের মালিক বলে যে হ্যাঁ দিয়েছে, তো ইয়াং একজন লোক, সেই আমাকে এমন ফুলের বাস্কেটের অর্ডার দিয়েছে এবং সেটা পার্কে রেখে আসতে বলেছে। এটা শোনার সাথে সাথে হিয়ংজু সেই দোকানের সিসিটিভি ফুটেজ চেক করে এবং দেখতে পায় যে জুন এখানে ফুলের অর্ডার দিয়েছিল। এটা জানার সাথে সাথেই সে সোজা চলে যায় জুনের কাছে এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি সেদিন ফুল পাঠিয়েছিলে, কিন্তু তুমি এমনটা কেন করলে? জুন তখন তাকে বলে যে আমাদের মধ্যে সবাই একে একে মরছে, তোমার কি মনে হয় না আমাদের কিছু একটা করা উচিত? সেজন্যই আমি এমনটা করেছি। আসলে আমি একটা ফাঁদ পাতার চেষ্টা করেছি যাতে করে আমরা আসল অপরাধীকে ধরতে পারি। সে আরো বলতে থাকে আমার তো শিনগাওনের উপর সন্দেহ হচ্ছে। আমি খেয়াল করেছিলাম যে যখন সবাই ফুল দেখে অনেক ভয় পেয়েছিল তখন সে একদমই স্বাভাবিক ছিল, কিন্তু এটা কি করে সম্ভব? এসব শুনে হিয়ংজু তাকে বলে যে শোনো, এসব ফালতু থিওরি বানানো বন্ধ করো। ও কাউকে কেন মারতে যাবে? যাই হোক, তো এরপরে হিয়ংজু শিনগাওনের সাথে দেখা করতে আসে। শিনগাওন তাকে বলে যে বাকি সবাইকে যেই বুকে আর মেসেজ পাঠানো হয়েছে সেটা থেকে এই বুকেটা একেবারেই আলাদা, আর আমি সিকিউরিটি গার্ডের ওয়াইফের কাছেও গিয়েছিলাম, তার কার্ড আর মেসেজটা পড়েছি। কার্ডের ভেতরের ডিজাইন এবং লেখার সাথে এর কোনো মিল নেই। তো সেই সময় হিয়ংজু তাকে জানায় যে এটা আসলে জুন পাঠিয়েছে, সে শুধু আসল খুনিকে ধরার একটা চেষ্টা করছিল মাত্র, এজন্যই এই চাল চেলেছে। এমনকি সে তো তোমাকেও সন্দেহ করছিল। এই কথা শুনেই তো শিনগাওন খুব রেগে যায় যে জুন তাকে কি করে সন্দেহ করতে পারে। যাই হোক, তো এরপরে আবারও লিশিনকে দেখানো হয়। দেখা যায় সে একটা রুমে আসে, যেটা দেখে মনে হচ্ছিল যে এটা একটা ছোট বাচ্চার ঘর, কিন্তু এই ঘরে সে ছাড়া আর কেউ ছিল না। তো এর পরের দিনই হিয়ংজু পুলিশ স্টেশনে জুনসিওকের কেসের ফাইলগুলো চেক করে, আর সে তখন সেই বুকেতে দেওয়া মেসেজটা খুঁজছিল। এটা দেখে তার সাথীরা তাকে অন্য কেস নিয়ে এমন ঘাটাঘাটি করার জন্য অনেক বকাবকি করে এবং তার নিজের কেসে মন দিতে বলে। কিন্তু হিয়ংজু তো টাইম ট্রাভেল করেছে, তাই সে সব জানে যে কোন কেসের কে অপরাধী আর কোন কেসের ফলাফল কি হতে চলেছে। তাই তো সে আগে থেকেই সব অপরাধীকে ধরে ফেলে, আর এজন্য তার ক্যাপ্টেন তাকে কিছু বলতেও পারে না। এরপরে সে জুনসিওকের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করে। সে আসলে জানতে চেয়েছিল যে কে তার ফ্ল্যাটে ফুল রাখতে গিয়েছিল। তো সেখানে সে একটা লোককে দেখতে পায়। এই লোকের ইনফরমেশন কালেক্ট করে সে তার বাড়িতে দেখা করতে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে জুনসিওকের ফ্ল্যাটে আপনি বুকে রাখতে গিয়েছিলেন? লোকটা জানায় হ্যাঁ।
তখনই তার বাড়ির ভেতরের একটা ছবি দেখে সে অনেক অবাক হয়ে যায়। এরপরে শিনগাউনকে দেখানো হয় সে সেই ফ্লাওয়ার শপের খোঁজ পেয়ে গেছে যেখান থেকে এই বুকেগুলো বানানো হতো। কিন্তু দোকানে একটা মহিলার ছবি দেখে সে অনেক অবাক হয়ে যায় এবং জানতে চায় যে এটা কার ছবি। তো দোকানের স্টাফ তাকে জানায় যে এটা এই শপের ওনারের ছবি। আসলে এই ছবি দেখে শিনগাউনের এত অবাক হওয়ার কারণ হলো এটা সোহেইনের ছবি। সে তাদের লাইফ রিসেটের মিটিংয়ের প্রথম দিন তাদের সাথে ছিল, কিন্তু সে টাইম ট্রাভেল করেনি। তো তখনই সেখানে হিউংজু আসে এবং তাকে বলে যে জুনসিয়কের বাড়িতে যে ফুল রাখতে গিয়েছিল সে সোহেইনের হাজব্যান্ড। তো তারা এবার সোহেইনের উপরই সন্দেহ করে, কিন্তু তাদের কাছে তো কোনো এভিডেন্স নেই। তাই তারা সোহেইনকে জিজ্ঞেস করে যে এই বুকে কে অর্ডার করেছে, কিন্তু সোহেইন তাদেরকে বলে যে কাস্টমারের ডিটেলস তারা শেয়ার করতে পারবে না। তো হিউংজু তাকে বলে যে আমি একজন পুলিশ অফিসার এবং আমি একটা কেসে তদন্ত করছি, কিন্তু সোহেইন তার কাছে অফিসিয়াল ডকুমেন্টস চায়, কিন্তু সেগুলোর কোনো কিছুই তো তার কাছে নেই। তাই সোহেইন তাকে কিছুই বলে না। এদিকে জুন বেজুং তাইকে কিছু টাকা দিয়েছিল ইনফরমেশন কালেক্ট করার জন্য, কিন্তু বেজুং তাই তাকে বলে যে তার এই ব্যাপারে একটু সময় লাগবে। এটা শুনে জুন ভালো করেই বুঝে যায় যে বেজুং তাই কোনো কাজেরই নয়। এদিকে শিনগাউনের কাছে হিউংজু বুকেতে পাওয়া সব মেসেজগুলো এনে দেয়, আর সেই মেসেজগুলো কোনো কবিতার লাইন বলে মনে হচ্ছিল। তো অনেক ঘাটাঘাটির পর তারা বুঝে যায় যে এগুলো আসলে কোনো বইয়ের কবিতার লাইন। এটা একটা পুরনো বই যার নাম হলো পিসেস অফ ডেস্টিনি। তো সেখানে অনেক অনেক দৈবিক ঘটনা আর শাস্তির কথাও উল্লেখ ছিল। এরপরে আমাদের লিসিনকে দেখানো হয় সে আবারও সেই ঘরটাতে আসে। এবার দেখা যায় সেই ঘরে একটা ছোট মেয়ে ছিল। তো লিসিন তাকে একটা নতুন ট্রেন গিফট করে, আর এই বাচ্চাটির নাম না বলা হলেও তাদের কথা শুনে মনে হয় তারা দুজন অনেক বেশি ক্লোজ। এদিকে শিনগাউন সোহেইনকে ফলো করছিল। তো ক্যাফেতে একটা ফ্রড মহিলা সোহেইনকে 1 মাসে প্রেগনেন্ট হওয়ার পিল বিক্রি করছিল। শিনগাউন যেহেতু টাইম ট্রাভেল করেছে তাই সেই ফ্রডের ব্যাপারে আগে থেকেই জানতো। তাই সে তাড়াতাড়ি করে হিউংজুকে সেখানে ডাকে এবং ওই মহিলাকে সাথে সাথে অ্যারেস্ট করায়। এরপরে সোহেইন হিউংজু আর শিনগাউনকে অনেক ধন্যবাদ দেয়, কারণ তারা তার অনেক বড় সাহায্য করেছে। তাই সে এবার হিউংজুদের কাছে সব কিছু বলে দেয়। সেও তাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করতে চায়। তো সে তাদেরকে জানায় যে আজ পর্যন্ত যারা যারা তার কাছ থেকে ফুলের বুকে অর্ডার করেছে তারা সবাই হাই স্কুলে পড়ে। এদিকে জুন যখন বেজুং তায়ের সাথে দেখা করতে আসে তখন কিমরিন তাকে দেখে ফেলে এবং তাদের ছবি তোলে। তাই পরে যখন তারা দেখা করে তখন কিমরিন সবাইকে এই ছবি দেখিয়ে জুনকে এর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু জুন কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সোহেইন হিউংজুকে বলে যে আজকে সেই ফুলের অর্ডার এসেছে, আর এই অর্ডার হাই স্কুলের একটা মেয়ে দিয়েছে, কিন্তু এটা কোন অ্যাড্রেসে ডেলিভার করতে হবে সেইটা এখনো জানা যায়নি। তাই হিউংজু সেই স্কুল আর মেয়ের ইনফরমেশন কালেক্ট করে আর সোজা চলে যায় সেই মেয়ের সাথে দেখা করতে। তো সে তাকে এই ফুলের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সেই মেয়ে জানায় যে এটা সে একটা পার্ট টাইম জবের সাইটে পেয়েছে এবং এর বিনিময়ে সে $100ও পেয়েছে। সেই কার্ড এবং ঠিকানা একটা লকারে ছিল। তো সেই সময় সিসিটিভি ফুটেজ চেক করে হিউংজু জানতে পারে যে যেই লোকটা এটা এখানে রেখেছে সে একটা হাসপাতালে কাজ করে। তাই সে হাসপাতালে গিয়ে সেই লোকটিকে ধরে ফেলে। এদিকে আমরা দেখি যে বেজুং তাই লিসিনের সাথে দেখা করতে এসেছে। বেজুং তাই লিসিনের কিছু সিক্রেট জানতে পারে, তাই সে তার কাছে টাকা দাবি করে, কিন্তু এটা কি সিক্রেট সেটা আমাদেরকে বলা হয় না। এদিকে হাসপাতালে সেই লোক হিউংজুকে বলে যে ডাক্তার আমাকে এমনটা করতে বলেছে, আমি নিজে থেকে করিনি। তখনই ডাক্তার সেখান থেকে বেরিয়ে যায়। হিউংজু এবার ওই ডাক্তারের গাড়ির পিছু করতে থাকে এবং সেই গাড়িটি সোজা লিসিনের বাড়িতে ঢুকে যায়, আর গেট বন্ধ হওয়ার কারণে হিউংজু ভেতরে ঢুকতে পারে না। তখনই তার কাছে সোহেইনের ফোন আসে এবং সে তাকে বলে যে আমি অ্যাড্রেস পেয়ে গেছি, এটা আমার কাছেই এসেছে। হিউংজু এটা শুনে তাড়াতাড়ি সেই ফ্লাওয়ার শপে আসে, আর তখনই দেখা যায় ফ্লাওয়ার শপটায় একটা ব্লাস্ট হয় আর সোহেইনও সাথে সাথে মারা যায়। এটা দেখে তো তারা দুজনই একেবারে শকড হয়ে যায় যে এটা কি হয়ে গেল।
বেচারি তাদেরকে সামান্য সাহায্য করতে গিয়ে এখন নিজেই মারা গেল। যাই হোক, তো এরপরেই ফায়ার সার্ভিসের লোকজন এসে সেই শপ থেকে সোহেইনের ডেড বডি উদ্ধার করে। তারা সন্দেহ করে যে হয়তো গ্যাস লিকের জন্য এখানে ব্লাস্ট হয়েছে। শিনগাউন তখন সেখানে মিস্টার হানকে তার ওয়াইফের সাথে দেখতে পায়। এরপরে হিউংজু এবং শিনগাউন লিশিনের সাথে দেখা করতে আসে। সেখানে তারা লিশিনকে জিজ্ঞেস করে যে সোহেইন কেন মারা গেল। সে তো তার লাইফ রিসেট করেনি, তাহলে কি এমন হলো যে এভাবে তার মৃত্যু হলো? আর সেই বুকেগুলো, ওগুলো তো আপনিই পাঠিয়েছেন, তাই না? কিন্তু লিশিন তখন এই সব কথা অস্বীকার করে। সেই সময় হিউংজু তাকে হাসপাতালে পাওয়া সেই সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে মিস সংকে দেখা যাচ্ছিল। মিস সং হলো লিশিনেরই অ্যাসিস্ট্যান্ট এবং সেই কার্ড রেখেছিল। তো লিশিন তখন বলে যে মিস সং এমনটা কেন করছে সেটা আমি জানি না। তো তারা কথা বলছিল, ঠিক তখনই লিশিনের কাছে সেই ছোট্ট মেয়েটা আসে। তার নাম ইয়ান এবং সে লিশিনের মেয়ে। হিউংজু জানতে চায় যে মিস সং এখন কোথায় আছে। লিশিন তাকে বলে যে কাল সে এখান থেকে চলে গেছে, এখন কোথায় আছে সেটা সে জানে না। তো এরপরে শিনগাউন মিস্টার হানের সাথে কথা বলতে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে কাল সে ওখানে কি করছিল, অর্থাৎ যেখানে সোহেইন মারা গিয়েছিল সেই জায়গায়। তো মিস্টার হান তখন তাকে বলে যে আসলে গতকাল সে তার স্ত্রীকে নিয়ে বাড়ি এসেছিল, কিন্তু তখনই সে হঠাৎ করেই এখান থেকে ওই শপের কাছে চলে যায় এবং একটু পরেই ব্লাস্ট হয়। আমি জানি না ও ওখানে কি করছিল। এরপর আমাদের হিউংজুকে দেখানো হয়। সে চলে যায় মিস সং এর বাড়িতে, কিন্তু এই বাড়িতে কেউই ছিল না। তো এরপরেই সে সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে আর দেখতে পায় যে মিস সং তার ব্যাগ গুছিয়ে এখান থেকে চলে গেছে। তো হিউংজু আসলে সেই হাসপাতালে মিস সং এবং লিশিনের ব্যাপারে অনেক ইনফরমেশন জানতে পেরেছে। আর সেটা হলো জিয়ান ক্লিনিক লিশিনের নয়, সেটা অন্য কারো, এবং লিশিন সেটার দায়িত্ব নিয়েছে। আর যেদিন সে দায়িত্ব নিয়েছে তার পরের দিনই তারা সবাই লিশিনের সাথে দেখা করতে গিয়েছিল এবং মিস সংও সেদিন এখানে জয়েন করে। এরপরেই লিশিন সবার সাথে দেখা করে এবং বাকি সবাইকে সোহেইনের মৃত্যুর ব্যাপারে বলে। সবাই তো এই কথা শুনে অবাক হয়ে যায়, কারণ সে তো তাদের মতো রিসেট করেনি। তো যাই হোক, এরপরে হিউংজু মিস সং এর লোকেশন জানতে পারে যে সে এখন কোথায় আছে। তাই সে আর শিনগাউন আর এক মুহূর্তও দেরি না করে তার সাথে দেখা করতে আসে। আসলে মিস সং এই শহর ছেড়েই চলে যাচ্ছিল। তাই হিউংজু তাকে জিজ্ঞেস করে যে কেন সে সবাইকে ফুল পাঠাচ্ছে আর এখন আবার এখান থেকে চলে যেতে চাচ্ছে। তখন মিস সং তাদেরকে বলে যে আমাকে লিশিন যেমনটা বলছে আমি ঠিক তেমনটাই করছি। সে তাদেরকে বলে যে তোমরা লিশিনের সাথে লাগতে যেও না, তার সাথে কিন্তু তোমরা পেরে উঠবে না, কারণ সে ভবিষ্যৎ জানে। সে আমাকেও বলেছিল যে তোমরা আমার সাথে দেখা করতে আসবে, দেখো ঠিকই কিন্তু চলে এসেছো। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে লিশিনই মিস সংকে এমনটা করতে বলেছে। এরপরে হিউংজু আর শিনগাউন সবার মৃত্যুর দিন আর তারিখ শুরু থেকে পর্যবেক্ষণ করে এবং তারা খেয়াল করে যে তারা পার্ক ইয়ং গিলের মৃত্যুটা একদমই ইনভেস্টিগেট করেনি। সেই জন্য হিউংজু পার্ক ইয়ং গিলের কেসের ফাইল খোঁজে, কিন্তু পুলিশ স্টেশনে তার ফাইল ছিল না। পরে সে ইয়ং গিলের বাড়িতে তার যমজ ভাইয়ের কাছে যায় আর এই ব্যাপারে জানতে চায় যে সে তার ভাইয়ের মৃত্যুর জন্য কোনো কেস ফাইল করেনি কেন। সে বলে যে এই কেস করলে তাকে লোনের বোঝা বইতে হবে, তাই সে কেস করেনি। এরপরে হিউংজু সেই ডেলিভারি কোম্পানিতে আসে যেখানে ইয়ং গিল কাজ করত। তো সেখানে তার বন্ধুর কাছে সে জানতে পারে যে সেদিন ইয়ং গিলের ডেলিভারিতে যাওয়ার কথা ছিল না, তবে সে তার কথাতেই তার গাড়ি নিয়ে ডেলিভারি করতে গিয়েছিল। আসলে তার মেয়ের স্কুলে একটা ফাংশন ছিল আর তাকে সেখানে অ্যাটেন্ড করতেই হতো, তাই সে ইয়ং গিলকে রিকোয়েস্ট করেছিল যে তার গাড়ি নিয়ে ডেলিভারি দিয়ে আসতে। আর এরপরই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন থেকে ইয়ং গিলের গাড়ি সেই চালায়। এদিকে বেজুং তাইয়ের সাথে জুন দেখা করতে আসে এবং তাকে একটা ব্যক্তিকে খুঁজে বের করতে বলে। এর বিনিময়ে জুন বেজুং তাইকে টাকাও দেয়। তো এখানে যে কাকে খোঁজার কথা হচ্ছিল সেটা এখনই বলা হয় না, হয়তো পরবর্তীতে জানা যাবে। এরপরে রাতের বেলায় কিমরিন একটা পার্টি দেয়, কারণ সে নতুন বাড়িতে উঠেছে, কিন্তু তার বয়ফ্রেন্ড না আসায়
সে শিনগাওনকে ডাকে। ইতিমধ্যেই তার সাথে শিনগাওনের অনেক ভালো বন্ডিং হয়ে গেছে। তো শিনগাওন যখন সেখান থেকে বের হয় তখন আমরা দেখি যে বেজুংতাই কিমরিনের উপর নজর রাখছে। এরপরে আমরা দেখি যে তাদের সবার কাছে সেই কার্ড পাঠানো হয়েছে, কিন্তু এবার কোনো বুকে পাঠানো হয়নি। এইসব দেখে তো তারা সবাই অনেক চিন্তায় পড়ে যায়। তারা সবাই সবার সাথে কথা বলে এবং জানতে পারে যে সেই সব কার্ডে একই মেসেজ দেওয়া ছিল। তো শিনগাওন যখন সেটা দেখে সে বুঝতে পারে যে এটা তো সেই বইয়ের একটা কবিতার লাইন, কিন্তু একটু ভালো করে রিসার্চ করে সে জানতে পারে যে এই মেসেজগুলো যেই চ্যাপ্টার এবং যেই ভলিউমে আছে সেই নাম্বারই কারো না কারোর মৃত্যুর তারিখ। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো এটার চ্যাপ্টার আর ভলিউম নাম্বার আজকের দিনের ছিল। এর মানে আজকে কেউ একজন তো মরতে চলেছে। তাই তারা সবাই সবার সাথে কন্ট্যাক্ট করে এবং সবাইকে সেফ থাকতে বলে, কিন্তু কিমরিনের সাথে কোনোই কন্ট্যাক্ট করা যায় না। এদিকে হিউংজু বেজুংতাইকে খুঁজতে তার বাড়িতে যায়। সে বেজুংতাইয়ের রুমে একটা কার্ড পায় যেখানে কিমরিনের নাম ছিল। কিমরিন তখন শিনগাওনকে ফোন করে আর বলে যে কেউ তার পিছু করছে। এটা শুনেই তো শিনগাওন কিমরিনের বাড়ির দিকে যায়। হিউংজুও কিমরিনের বাড়িতে আসছিল আর আমরা দেখি যে কিমরিনের ফ্ল্যাটের সামনে বেজুংতাই। তো এরপরে শিনগাওন যখন কিমরিনের ফ্ল্যাটের সামনে আসে তখন সে দেখে যে বেজুংতাই কিমরিনকে আঘাত করতে যাচ্ছে এবং কিমরিন আর তার বয়ফ্রেন্ড ইয়ান আগে থেকেই অনেক আহত ছিল। এমন মনে হচ্ছিল যে বেজুংতাই তাদেরকে অনেক মেরেছে। তো সেই সময় বেজুংতাই শিনগাওনদেরকে সেখানে দেখে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে হিউংজু চলে আসে এবং তাকে ধরতে যায়। এদিকে সানহো বাকি পুলিশ সেখানে আসে। সানহো বেজুংতাইয়ের পিছু করে একটা সময় তাকে ধরেই ফেলে। তখনই বেজুংতাই তাকে অনেক আঘাত করে। ততক্ষণে হিউংজু এসে তাকে অ্যারেস্ট করে নেয়। এরপরেই কিমরিন এবং সানহোকে হাসপাতালে নেওয়া হয়। সানহো অনেক আঘাত পেয়েছিল, তাই সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এটা দেখে তো হিউংজুও অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তার গুরুতর বিপদ হয়নি। এদিকে বেজুংতাইকে অ্যারেস্ট করে হিউংজু তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তখনই তার লয়ার এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এদিকে হাসপাতালে কিমরিন অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো শিনগাওন তাকে জিজ্ঞেস করে যে সেদিন কি হয়েছিল আসলে। কিমরিন তাকে জানায় যে বেজুংতাই আমাকে খুনি ভাবছিল এবং আমার উপর হামলা করেছিল। এরপরে হিউংজু শিনগাওনকে বলে যে বেজুংতাইয়ের লয়ার এসে তাকে নিয়ে গেছে এবং সে সব কিছু অস্বীকার করছে। যাই হোক, তারা এইটা ভেবে অন্তত খুশি যে এই ডেটে কারো মৃত্যু হয়নি। তারা সেই ডেটকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে আর কিমরিনেরও জীবন বাঁচাতে পেরেছে। তো এরপরে তারা বেশ খুশিতেই দিন কাটাতে থাকে। তাদের মনে এখন আর কোনো ভয় থাকে না। এভাবেই দেখতে দেখতে 7টা মাস কেটে যায়। আর সেই সময়ই তাদের শহরের নদীর পাড়ে একটা লাশ পাওয়া যায়। আর এই খবর পাওয়ার সাথে সাথে হিউংজু আর তার টিম সেটা ইনভেস্টিগেশন করতে চলে আসে। গাড়ি আর লাশ দেখে হিউংজু অবাক হয়ে যায়, কারণ এটা পার্ক গিলের গাড়ি এবং গাড়িতে পার্ক গিলের বন্ধু ছিল। আর সে 7 মাস আগেই সেই দিনে নিখোঁজ হয়েছিল যেদিন তারা সেই কার্ড পেয়েছিল। এরপরে হিউংজু সবাইকে বলে যে প্রথমে পার্ক গিলের অ্যাক্সিডেন্টে মরার কথা ছিল না। সে না মরে যদি বেঁচেও থাকতো তাহলে সে 7 মাস আগে ওই দিনে মারা যেত। সবাই তো এটা শুনে অনেক টেনশনে পড়ে যায়। তো তখনই তাদের মনে পড়ে যে লিসিন অনেকবার ভবিষ্যৎবাণী করেছে এবং তার অ্যাসিস্ট্যান্টও বলে লিসিন ফিউচার জানে। সে এর আগে অনেকবার লাইফ রিসেট করেছে। এর মানে লিসিন তাদের সবার মৃত্যুর ডেটও জানে। তখনই সেখানে লিসিন আসে এবং তাদের সবাইকে বলে যে আপনারা সবাই মরতে চলেছেন। এই কথা শুনে তো সবাই অনেক ভয় পেয়ে যায় এবং লিসিনকে জিজ্ঞেস করে যে আপনি কি চান বলুন তো, আমাদের সাথে আপনার কিসের শত্রুতা। তখন লিসিন তাদেরকে বলে যে আপনাদের কারোর সাথেই আমার কোনো শত্রুতা নেই। আমি এর আগে রিসেট করে আপনাদের প্রাণ বাঁচিয়েছিলাম, কিন্তু পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আপনাদের উপরেই সব ছেড়ে দেই, দেখি যে আপনারা নিজেদের প্রাণ বাঁচাতে পারেন কিনা। তাই আমি সবাইকে ওই ফ্লাওয়ার পাঠিয়ে হিন্টও দিয়েছিলাম। এসব শুনে সবাই জিজ্ঞেস করে তো এইসব করে আপনার কি লাভ। তখন লিসিন তাদেরকে বলে যে আমি শুধু এক্সপেরিমেন্ট করতে চাই। আমি জানতে চাচ্ছি যে ভাগ্য হোক বা ডেস্টিনি সেটা কি আদৌ বদলানো যায় কিনা। এই শুনে হিউংজু অনেক রেগে যায়
এবং লিসিনের কলার ধরে বলে যে আমাদের সাথে খেলা বন্ধ করো। তখনই লিসিনের বডিগার্ডরা এসে তাকে থামিয়ে দেয়। লিসিন তখন তাদেরকে বলে যে এরপরে যার মৃত্যু হতে চলেছে তার মৃত্যু অনেক ভয়ানক হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এটা শুনে তো সবাই অনেক টেনশনে পড়ে যায় যে না জানি এরপর কার সিরিয়াল আসতে চলেছে। যাই হোক, এরপর আমরা দেখি যে লিসিন একটা ফাইল দেখছে যেটাতে লেখা ছিল যে কে কবে কিভাবে মারা যাবে। তো হিউংজু যখন পুলিশ স্টেশনে ছিল তখন লিসিন তার সাথে দেখা করতে আসে। লিসিন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি জানতে চাও না যে এরপরে কে মরতে চলেছে? তো হিউংজু তাকে বলে যে আপনি তাহলে এভাবে আমাদের ভয় দেখিয়ে কন্ট্রোল করতে যাচ্ছেন, কিন্তু আপনার এই প্ল্যান কাজ করবে না। তখনই লিসিন তাকে বলে যে তাহলে তোমাকে অনেক তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ তোমার কাছে বেশি সময় নেই। এরপরই পুলিশ স্টেশনে হিউংজু জানতে পারে যে বেজুং তাইয়ের বেল হতে চলেছে। তাই সে ভাবে যে পরবর্তীতে হয়তো তাকেই টার্গেট করা হতে পারে। তাই সে বেজুংয়ের সাথে কথা বলতে চলে আসে, কিন্তু বেজুং তাই সেদিন অন্য কারো সাথে কথা বলছিল, তাই তাদের কথা হয়নি। তখনই আমরা দেখি যে বেজুং তাই জুনের সাথে কথা বলছে। সে জুনকে বলে যে চৈমিনকে সে খুঁজে পেয়েছে, কিন্তু তাকে পেতে হলে তাকে একটা কাজ করতে হবে। তো এখানে চৈমিনকে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমাদের কিমরিনকে দেখানো হয়। কিমরিন শিনগাউনের কাছে আসে। সে অনেক কাঁদতে কাঁদতে শিনগাউনকে বলে যে আমি লিসিনের কাছে গিয়েছিলাম, সেখান থেকে আমি জানতে পেরেছি যে এরপরে তুমি মরতে চলেছ। এই কথা শুনেই শিনগাউন অনেক ঘাবড়ে যায় এবং সে চলে যায় লিসিনের কাছে আর তার কাছে এই ব্যাপারে জানতে চায়। কিন্তু লিসিন প্রথমে তাকে ইগনোর করলেও পরে তার সাথে কথা বলে। তখন লিসিন তাকে বলে যে এরপরে তুমি মরছ না। এই কথা শুনে তো শিনগাউন অনেক রেগে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে আপনি কি মজা করছেন? এটা শুনে লিসিন বলে যে কেউ তো তোমাকে মিথ্যা বলছে। তো তখনই আমরা জানতে পারি যে আসলে পরবর্তীতে কিমরিন মরতে চলেছে, আর এই গেমের মজা নেওয়ার জন্য লিসিন তাকে এমনটা করতে বলেছে। এদিকে আমরা দেখি যে কিমরিন তার জিনিসপত্র গুছিয়ে শহর থেকে দূরে তার বয়ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছে, কারণ লিসিন তাকে বলেছে যে যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে এখান থেকে কিছুদিনের জন্য দূরে চলে যাও, তুমি সেফ হয়ে গেলে আমি তোমাকে ডেকে নিব। তো এরপরে শিনগাউন এবং হিউংজু কিমরিনের বাড়িতে আসে। তখন সেখানে একটা মেয়ে তাদেরকে কিমরিনের বড় বোন হিসেবে পরিচয় দেয়। এই কথা শুনেই তো তারা অবাক হয়ে যায়, কারণ কিমরিন তাদেরকে বলেছিল যে তার বড় বোন মারা গেছে। তখন তারা কিমরিনের ব্যাপারে কিছু শকিং ইনফরমেশন জানতে পারে। আসলে কিমরিন সবসময় মিথ্যা কথা বলে, আর এই সব কিছু সে করে সবার সিম্প্যাথি পাওয়ার জন্য। এটা তার একটা মেন্টাল ডিসঅর্ডার। এমনকি তার বয়ফ্রেন্ড ইয়ানও তাকে পছন্দ করে না এই কারণে, কিন্তু কিমরিন জোর করেই তার পেছনে পড়ে আছে। তো এরপরে আমরা দেখি যে কিমরিনদের বাস যখন একটা স্ট্যান্ডে দাঁড়ায় তখন ইয়ান সেখান থেকে পালিয়ে যায়, আর ইয়ানকে খুঁজতে খুঁজতেই কিমরিন বাস ছেড়ে দেয়। সে দেখে যে ইয়ান তার ফোন টয়লেটে রেখে সেখান থেকে পালিয়ে গেছে। তাই সে শিনগাউনের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে যে তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু শিনগাউন তো তার উপর অনেক রেগেছিল, কারণ সে কিমরিনের বলা মিথ্যাগুলো জেনে গেছে। তাই সে কিমরিনকে বলে যে ইয়ান পুলিশ স্টেশনে তোমার বিরুদ্ধে রিপোর্ট করছে। এই কথা শুনে তো কিমরিন চাকু বের করে আর নিজেকে মারার হুমকি দেয়, আর বলে যে বেজুং তাইয়ের মতো না ফাঁসতে চাইলে ওকে এক্ষুনি ডাকো। শিনগাউন তো এইসব দেখে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে তার মানে কি বেজুং তাইকে তুমিই ফাঁসিয়েছ? এরপরে পুলিশ স্টেশন দেখানো হয়। সেখানে ইয়ান কিমরিনের নামে রিপোর্ট করে এবং হিউংজুকে বলে যে একটা জিনিস আমাকে অনেক চিন্তায় ফেলে। সেদিন বেজুং তাই কিমরিনকে জিজ্ঞেস করছিল যে তুমি এমনটা কেন করছো। এই কথা শুনে হিউংজু বেজুং তাইয়ের সাথে কথা বলতে আসে এবং তাকে সেদিনের ব্যাপারে জিজ্ঞেস করে। সে জানতে চায় যে সেদিন আসলে কি হয়েছিল। তো বেজুং তাই তাকে বলে যে লিসিন তাকে বলেছিল যে কিমরিনের উপর নজর রাখতে, তাই সে তেমনটাই করছিল। সেদিনে ইয়ান কিমরিনের সাথে ব্রেকআপ করতে চাইছিল, তাই কিমরিন আমাকে ডেকে বলে যে ইয়ানকে একটু ভয় দেখাতে। তো আমি যখন কিমরিনের বাড়িতে ইয়ানের জন্য অপেক্ষা করছিলাম তখনই কিমরিন নিজেকে আঘাত করতে থাকে, যাতে ইয়ান সিম্প্যাথি দেখিয়ে তাকে নিজের করে নেয়, আর আমি ফেঁসে যাই। এদিকে কিমরিন আবার লিসিনের কাছে এসে বলে যে আমি আমার লাইফ আবারও রিসেট করতে চাই,
আসলে সে তার বয়ফ্রেন্ডের সাথে থাকার জন্যই লাইফ রিসেট করেছে। তো লিসিন তাকে বলেছিল যে এমনটা করার জন্য তোমার আগে বেঁচে থাকতে হবে। তাই লিসিনের পরামর্শেই সে শহরের বাইরে চলে যায়। তখন কারো ফোন পেয়ে সে আবারও শহরে চলে আসে। এদিকে বেজুংতাইয়ের বেল হয়ে গেছে, তাই সে আবারও বাইরে বেরিয়ে আসে। তো হিউংজু তাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। তখনই আমরা দেখি যে বেজুংতাইয়ের ঘরের মধ্যে কিমরিনকে বেঁধে রাখা হয়েছে এবং জুনই তাকে এখানে বেঁধে রেখেছে। তখন বেজুংতাই জুনকে বলে যে ইয়ানি হলো চৈমিন। এরপরে শিনগাউনকে দেখানো হয়। তার কাছে কিমরিনের অনেকগুলো মেসেজ আসে। কিমরিন তাকে বলছিল যে কেউ তাকে মেরে ফেলবে, কিন্তু এবার শিনগাউন তার কথা বিশ্বাসই করে না এবং তার মেসেজগুলোও ইগনোর করে। তখনই আমরা একটা টানেলের মধ্যে কিমরিনের লাশ দেখতে পাই। এদিকে শিনগাউন কিমরিনের মেসেজ ইগনোর করলেও একটু পরেই সে তার জন্য চিন্তিত হয়ে যায় এবং কিমরিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর সে সাহায্যের জন্য হিউংজুকেও ডাকে। সে হিউংজুকে সব কথা বলে যে কিমরিন তার কাছে সাহায্য চেয়েছে। তাই তারা কিমরিনের লোকেশন খুঁজতে থাকে, কিন্তু রাস্তার ধারেই তারা কিমরিনের ফোন পড়ে থাকতে দেখতে পায়। তখনই শিনগাউনের মনে পড়ে যে কিমরিনের কাছে তার বয়ফ্রেন্ড ইয়ানের ফোন ছিল। তাই তারা এবার ইয়ানের লোকেশন খুঁজতে খুঁজতে একটা ড্রেনের কাছে আসে। তারা দেখে যে আশপাশ থেকেই ইয়ানের ফোনের সিগন্যাল আসছে। তখনই হিউংজু দেখে যে ড্রেনের মধ্যেই কিমরিনের লাশ রয়েছে। লাশটির অবস্থা দেখে সে শকড হয়ে যায়। শিনগাউনও সেটা দেখতে চাইলে হিউংজু তাকে বাধা দেয়, কিন্তু শিনগাউন এক প্রকার জোর করেই সেটা দেখে নেয় এবং এটা দেখার পর তো সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই আমরা ফ্ল্যাশব্যাক দেখি যে কেউ কিমরিনের পিছু করছিল। সে অনেক ভয় পেয়ে লিসিনকে ফোন করে এবং তার কাছে সাহায্যও চায়। তখন লিসিন তাকে বলে যে সাহায্য করার জন্য অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। তখনই কেউ একজন কিমরিনকে ছুরি মেরে অনেক নৃশংসভাবে হত্যা করে। এর পরের দিনই সেখানে পুলিশ আসে আর কিমরিনের লাশটি তদন্তের জন্য নিয়ে যায়। তারা এই কেস নিয়ে অনেক টেনশনে পড়ে যায়। এদিকে হিউংজু কিমরিনের বয়ফ্রেন্ডকে ডেকে তার মৃত্যুর ব্যাপারে বলে। হিউংজু তাকে জিজ্ঞেস করে যে গতকাল রাতে তুমি কোথায় ছিলে? ইয়ান জানায় যে সে তার বন্ধুর সাথে ছিল। এদিকে শিনগাউন লিসিনের কাছে আসে এবং অনেক রেগে মেগে তাকে বলে যে কিমরিন তো আপনার সব কথা শুনছিল, কিন্তু তাও সে কেন মারা গেল? তো তার এই সব কথা লিসিন ইগনোর করে আর সেখান থেকে চলে যায়, কারণ কিমরিন তো লিসিনের কথাই শোনেনি। সে তাকে শহর ছেড়ে যেতে বলেছিল, তাও কিমরিন তার বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য এখানেই থেকে যায়। এরপরে মিস্টার হান শিনগাউনের সাথে কথা বলতে যায়, কারণ সে জানতে পেরেছে যে কোনো অল্প বয়সী মেয়ে মারা গেছে। তাই সে ভাবে যে শিনগাউন আবার মারা গেল কিনা। তখনই শিনগাউন তাকে বলে যে আমি না, কিমরিন মারা গেছে, আমি তো একদম ঠিক আছি। আর এর সাথে সাথে সে তাকে কিমরিনের ব্যাপারে সব সত্যি কথাও বলে দেয়, যা শুনে মিস্টার হান অনেক অবাক হয়ে যায়। এদিকে হিউংজু জানতে পারে যে কিমরিন শেষবার লিসিনের সাথে কথা বলেছিল, তাই স্বাভাবিকভাবেই তার লিসিনকেই সন্দেহ হয়। তাই সে আবারও লিসিনের সাথে কথা বলতে চায় আর তাকে থানায় আসতে বলে, আর তাকে যে সে সন্দেহ করে সেটাও প্রকাশ করে দেয়। কিন্তু লিসিন তো তখন জিয়ান ক্লিনিকেই ছিল। তাই পরে তারা বাইরে আসে আর আনঅফিসিয়ালি কথা বলে। সেখানে লিসিন হিউংজুকে বলে যে কিমরিন প্রথম ব্যক্তি ছিল যে তার ভাগ্য বদলাতে পারত, কিন্তু সে তার ভাগ্য নিজেই বেছে নিয়েছে। আমি তো তাকে এখান থেকে চলে যেতে বলেছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। সে তার বয়ফ্রেন্ডের জন্য এখানেই থেকে গেছে, সেজন্যই তো তার মৃত্যু হলো। এসব শুনে হিউংজু তার কাছে জিজ্ঞেস করে যে আচ্ছা, আপনি যদি আগে থেকেই জেনে থাকেন যে কিমরিন মরতে চলেছে, তাহলে তো এটাও জানার কথা যে তার খুনিকে আপনার কি মনে হয়? বেজুংতাই সেই কি কিমরিনকে খুন করেছে? এই কথা শুনে লিসিন তাকে বলে যে এটা তো আমি জানি না, কারণ আমার লাস্ট রিসেট পর্যন্ত এই মামলা সলভ হয়নি। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরেই হিউংজু তার পুরো ফোর্স নিয়ে বেজুংতাইয়ের বাড়িতে আসে। সেখানে দেখা যায় একটা চেয়ারে অনেক টেপ পেঁচানো ছিল। এটা দেখে এমন মনে হচ্ছিল যে এখানে কাউকে বেঁধে রাখা হয়েছে। তো এরপর তারা বেজুংতাইয়ের আশেপাশের সব লোকেদের কাছে জিজ্ঞাসাবাদ করে আর তাদের কাছ থেকে তারা জানতে পারে যে এই বাড়িতে কিমরিনই এসেছিল এবং তার ট্যাক্সি রেকর্ড চেক করে জানা যায়
যে সে বাস স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে সোজা এখানে এসেছিল এবং এখান থেকে সিয়ন হসপিটালে গিয়েছিল, যেখানে বেজুং তাইয়ের বোন ভর্তি ছিল। তো হিয়ংজু ট্যাক্সির ড্যাশ ক্যামের ছবি আনাতে বলে, কারণ তার এই ব্যাপারে আরও ডিটেলস জানতে হবে। এদিকে হাসপাতালে গিয়ে হিয়ংজু বেজুং তাইয়ের বোনের সাথে কথা বলে আর তার কাছ থেকে জানতে পারে যে বেজুং তাই তাকে বলেছিল যে সে কিছুই করেনি আর সে বাইরে বেরিয়ে ওই মেয়ের বিরুদ্ধে কেস করবে, কারণ ওই মেয়ে তাকে ফাঁসিয়ে দিয়েছে। এদিকে আমরা বেজুং তাইকে দেখতে পাই। সে লিশিনের কাছে যায় এবং তাকে বলে যে ওই কিমরিন আমাকে আবারও ধোকা দিয়ে পালিয়েছে। ওকে আমি বলেছিলাম যে আমার বোনকে সব সত্যি কথা বলতে, কিন্তু ও সেটা না করে আমার বোনের সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তাই সে লিশিনকে রিকোয়েস্ট করে যে সে যেন কিমরিনকে বোঝায় যাতে করে সে আমার বোনের কাছে গিয়ে সব সত্যি কথা বলে দেয়। কিন্তু তখনই লিশিন তাকে বলে যে এখন আসলে আর কিছুই করার নেই, কারণ কিমরিন মারা গেছে। এই কথা শুনে তো বেজুং তাই অনেক ভয় পেয়ে যায়, কারণ এখন কিমরিন মরলে সব সন্দেহ তো তার উপরেই পড়বে। তাই সে লিশিনকে রিকোয়েস্ট করে যে পুলিশ স্টেশনে বলতে যে কিমরিনকে আমি হত্যা করিনি। তো এরপরে পুলিশ স্টেশনে সেই ট্যাক্সির ড্যাশ ক্যামেরার সিসিটিভি ফুটেজ এসে পৌঁছায়। সেখানে তারা দেখে যে কিমরিন জুনের সাথে বেজুং তাইয়ের বাড়িতে ঢুকেছিল। এটা দেখার সাথে সাথেই হিয়ংজু জুনকে পুলিশ স্টেশনে ডাকে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য, আর জুনও তার কথা মতো পুলিশ স্টেশনে আসে। কিন্তু একটু পরেই দেখা যায় তাকে ছাড়াতে উকিল চলে আসে। তখন হিয়ংজু জানতে পারে যে সে আসলে এডুকেশন মিনিস্টারের ছেলে, তাই তাদের পাওয়ারও অনেক। তো এরপরেই আমাদের জুনের সম্পর্কে দেখানো হয়। তার বাবা যখন এডুকেশন মিনিস্টারের ক্যান্ডিডেট ছিল, তখনই তার ছেলে জুনের একটা ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে সে একটা ছেলেকে অ্যাবিউজ করছিল। আর এরপরেই দেখা যায় যে জুনকে নিয়ে অনেক কথা ছড়াতে থাকে আর তার বাবারও অনেক বদনাম হয়ে যায়। এই জন্য এই ভিডিও ইন্টারনেট থেকে ডিলিট করতে এবং সেই ছেলেকে খুঁজে বের করতে সে লাইফ রিসেট করে, কারণ সেই ছেলেটা চৈমিন থেকে তার নাম চেঞ্জ করেছিল, কিন্তু তার নতুন নাম যে কি ছিল সেটা সে জানতো না, সেটা বেজুং তাই জানতো। তাই বেজুং তাই তাকে বলে যে তুমি কিমরিনকে ধরে আনো, তাহলেই আমি চৈমিনের ঠিকানা বলবো। কিমরিনের প্রতি তো তার আগে থেকেই রাগ ছিল, সেজন্যই সে কিমরিনকে ধরে আনতে বলেছিল, আর তার বদলেই সে জুনকে সেই ছেলেটার নাম বলবে। জুনও তার কথা মতো কিমরিনকে ইয়ানের কথা বলে ধরে আনে আর বেজুং তাইয়ের বাড়িতে নিয়ে এসে তাকে বেঁধে ফেলে। আর এর পরেই বেজুং তাই তাকে বলে যে ইয়ানই হলো চৈমিন। পরবর্তীতে বেজুং তাই কিমরিনকে বলে যে তার বোনকে সে যেন সব সত্যি কথা বলে, যে সে কিমরিনের সাথে কিছুই করেনি, কিমরিনই তাকে খামোখা ফাঁসিয়ে দিয়েছে। কিমরিন বলে ঠিক আছে, সে সব সত্যি কথা বলবে। কিন্তু দেখা যায় কিমরিন তাকে ধোকা দিয়ে পালিয়ে যায়, কারণ জুন ইয়ানের ক্ষতি করতে পারে। এদিকে জুন ইয়ানের জন্য ওয়েট করছিল। তখনই কিমরিন তাকে হুমকি দেয় যে তুমি তোমার অতীত ভুলে গেছো, তুমি আমার বয়ফ্রেন্ডের ক্ষতি করলে কিন্তু আমি তোমার জীবন নরক করে দিব। কিন্তু জুন তার কথায় পাত্তা না দিয়ে ঠিকই ইয়ানকে খুঁজে বের করে। এমনকি যখন কিমরিনের মার্ডার হয় তখন জুন ইয়ানকে ধরে মারছিল, আর ইয়ানি এই সব কথা শিনগাউনকে বলে, কারণ কিমরিনের মরার আগে তার সাথে কিমরিনের কথা হয়েছিল। তো এটা শুনে শিনগাউন জানতে চায় যে কিমরিন তাকে কি বলেছে। এদিকে এডুকেশন মিনিস্টারের ছেলে হওয়ার জন্য অনেক এভিডেন্স থাকার পরেও হিয়ংজু জুনকে কিছুই বলতে পারে না। এদিকে বেজুং তাইকে জুনের বাবা অনেক মারধর করে এবং তার কাছ থেকে সেই অ্যাবিউজিং এর ভিডিওগুলো নিয়ে নেয়। তাই বেজুং তাই জুনের উপর অনেক রেগে যায় এবং সে জুনকে ধরে হুমকিও দেয়। আর পরবর্তীতে সে হিয়ংজুকে কিছু কথা বলার জন্য তার বাড়িতে ডাকে। এদিকে রাতের বেলায় জুন বেজুং তাইয়ের বাড়িতে যায়। তখনই বেজুং তাই তার টেবিলে একটা পেন ড্রাইভ রাখে। সেই সময় কেউ একজন দরজায় নক করে। বেজুং তাই ভাবে যে হয়তো হিয়ংজু এসেছে, কারণ সে তো হিয়ংজুকেই তার বাড়িতে ডেকে পাঠিয়েছিল। কিন্তু তখনই দেখা যায় জুন এসে তাকে ছুরি মেরে দেয় এবং তার কাছ থেকে সব ভিডিও ফুটেজ নিয়ে নেয়। এদিকে শিনগাউন একটা জিনিস খেয়াল করে যে সব হত্যার ব্যাপারে ডিটেলস ভাবে কিভাবে কেউ জানতে পারবে।
কারণ এগুলো তো খবরে আসে। তো সে ভাবে যে এই হত্যাগুলোর সব ফাইল নিশ্চয়ই সিওল পুলিশ স্টেশনেই থাকবে। তাই সে এই ব্যাপারে ডিটেলসে কথা বলতে হিয়ংজুকে ফোন করে। কিন্তু তখন তো হিয়ংজু বেজুং তাইয়ের বাড়িতে ছিল, কারণ বেজুং তাই তাকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু সেখানে তো তার পাশে বেজুং তাইয়ের লাশই পড়েছিল। সে তো বুঝতেই পারে না যে এসব কি হয়ে গেল আর কে রয়েছে এই মৃত্যুর পেছনে। তো এরপরে আমরা কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে মরার আগে বেজুং তাই তার বোনের সাথে দেখা করতে এসেছিল, যখন তাকে হিয়ংজু খুঁজে বেড়াচ্ছিল। তো বেজুং তাই তার বোনকে জিজ্ঞেস করে যে ওই ডিটেকটিভ আমার ব্যাপারে কি বলছিল। তো সেই সময় তার বোন তাকে সব বলে যে সে আমাকে বলেছে যে তোমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছিল, আমি তো তোমাকেই ভুল বুঝছিলাম, তবে সে আমার ভুল ভেঙে দিয়েছে। এই সব কিছু শুনে বেজুং তাই তো হিয়ংজুর উপর অনেক সন্তুষ্ট হয় যে যাক, শেষ পর্যন্ত তার বোনের ভুল ভাঙাতে সে সক্ষম হয়েছে। আর এটা ভেবেও সে শান্তি পায় যে হিয়ংজু অন্তত তার ব্যাপারটা বুঝতে পেরেছে যে তাকে ফাঁসানো হয়েছিল। যাই হোক, তো এরপর সে তাকে একটা ছবি পাঠায়, আর সেই ছবিতে কি ছিল সেটা তো আমাদের এখন দেখানো হয় না। যাই হোক, তো সেই ছবি পাওয়ার সাথে সাথেই হিয়ংজু ছবিটা দেখে আর বেজুং তাইকে ফোন করে এবং তাকে জিজ্ঞেস করে যে এটা কি। বেজুং তাই তখন তাকে বলে যে তুমি আমার সাথে দেখা করতে আসো, তারপরই সব বলবো। তো রাতের বেলায় যখন বেজুং তাই তার বোনের সাথে কথা বলছিল, তখন কেউ দরজায় নক করে। বেজুং তাই তো ভেবেছিল যে হয়তো ডিটেকটিভ এসেছে, অর্থাৎ সে যেহেতু হিয়ংজুকে আসতে বলেছে তাই হয়তো সেই এসেছে। কিন্তু সে দরজা খুললে কেউ ভেতরে আসে আর তাকে সাথে সাথেই ছুরি মেরে দেয়। আর তখনই বেজুং তাই ডিটেকটিভ বলে চিৎকার করে ওঠে আর সেখানেই মারা যায়। এর মানে এটা দাঁড়ায় যে জুন চাকু নিয়ে বেজুং তাইয়ের বাড়ি আসছিল ঠিকই, কিন্তু সে আসলে বেজুং তাইকে মারেনি। তার মানে তাকে খুন করেছে অন্য কেউ। আর এরপরে হিয়ংজু সেখানে আসে আর বেজুং তাইকে মৃত অবস্থায় দেখতে পায়। আর সে সেখানে থাকা একটা পেন ড্রাইভও পায় যেখানে কিছু ছবি ছিল, তাই সে সেগুলো কালেক্ট করে নেয়। আর এরপরই দেখা যায় সে সেখানে পুলিশদেরকে ডাকে আর সব কিছু রিপোর্ট করে। সে যা যা দেখেছে শুনেছে সেই সব কিছু তাদেরকে জানিয়ে দেয়। তো এরপর সেখানে ফরেন্সিক টিমও আসে আর এসেই সব কিছু এক্সামিন করতে লাগে যে কোথাও কোনো ক্লু পাওয়া যায় কিনা। এদিকে শিনগাওন তো বারবার বেজুং তাইকে ফোন করেই যাচ্ছিল। তো এতবার কল করার ফলে হিয়ংজু সেটা খেয়াল করে আর এরপর সে চলে আসে সোজা শিনগাওনের সাথে দেখা করতে এবং তাকে বলে যে বেজুং তাই মারা গেছে। এই কথা শুনেই তো সে অনেক বেশি অবাক হয়ে যায় যে এটা আবার কি হয়ে গেল। শিনগাওন তখন হিয়ংজুকে বলে যে হয়তো কোনো সিরিয়াল কিলার আমাদেরকে হত্যা করছে আর সে আমাদের সবার পেছনে পড়ে আছে। এরপর সে বলতে থাকে, দেখো এই পর্যন্ত হওয়া সকল মৃত্যু সিওলের পুলিশ স্টেশনে রেজিস্টার করা আছে এবং এই মৃত্যুগুলো অনেক সাধারণ, তাই এর ব্যাপারে লিশিন জানবে কি করে? একমাত্র সিরিয়াল কিলিং হলেই কেউ আমাদের মৃত্যুর জায়গা এবং সময় দুটোই জানতে পারবে। তবে হিয়ংজু এই ব্যাপারে পুরোপুরি শিওর না, এই জন্য সে বলে যে তাকে আগে এই ব্যাপারে তদন্ত করতে হবে, তারপরই সে শিওর হয়ে কিছু বলতে পারবে, এর আগে নয়। তো এরপরে আমাদের লিশিনকে দেখানো হয়। দেখা যায় সে একটা হাসপাতালে এসেছে আর এখানে সে কারো সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্টও নেয়। এরপর আমরা শিনগাওনকে দেখি, সে তার এই সিরিয়াল কিলিং এর থিওরি মিস্টার হানকেও শোনায় আর সে তো এটা শুনে খুবই ভয় পেয়ে যায় যে তাহলে কি কেউ তাদের পেছনে পড়ে আছে। তো তখনই তাদের কাছে একটা ভয়েস মেসেজ আসে। এটা সেই সময়ের ভয়েস মেসেজ যখন বেজুং তাইকে মেরে ফেলা হচ্ছিল। তো মরার আগে বেজুং তাই ডিটেকটিভ বলে চিৎকার করেছিল আর এই কথা শুনে তো শিনগাওন এবং মিস্টার হান অনেক ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে তাহলে কি হিয়ংজুই বেজুং তাই সহ সবাইকে মেরেছে, যেহেতু হিয়ংজু একজন ডিটেকটিভ আর বেজুং তাই তাকেই তার সাথে দেখা করতে বলেছিল আর মৃত্যুর আগেও সে ডিটেকটিভ বলেই চিৎকার করেছে। এই সব কিছু নিয়ে তারা খুবই চিন্তায় পড়ে যায় যে তারা কি হিয়ংজুকে বিশ্বাস করে ভুল করেছে কিনা। এদিকে হিয়ংজু বেজুং তাইয়ের বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুঁজি করছিল যাতে সে কোনোভাবে অপরাধীর যে কোনো একটা ক্লু পায়। তো তখনই সে খুঁজতে খুঁজতে একটা ফুটপ্রিন্ট দেখতে পায়
আর এটা দেখার সাথে সাথেই সে সেখানের স্যাম্পল কালেক্ট করে আর সেটা ফরেনসিক ডিপার্টমেন্টকে পাঠায় ইনভেস্টিগেশন করার জন্য। এদিকে শিনগাওন সেই রেকর্ডিংটি নিয়ে অনেক চিন্তা করছিল, তাই সে এবার সেই রেকর্ডিংটা অ্যানালাইসিস করতে পাঠায় যে এটা কি আসল রেকর্ডিং নাকি বানানো হয়েছে, এই ব্যাপারটাই চেক করার জন্য। কিন্তু সব অ্যানালাইসিস করার পরে তাকে বলা হয় যে এই রেকর্ডিং ফাইলটি একদমই আসল, এটাকে কোনোভাবেই এডিট করা হয়নি। তো এরপরই সে বাড়ি থেকে বেরিয়ে লিশিনের বাড়ি যাচ্ছিল, তখনই হিয়ংজুর সাথে তার দেখা হয়। আর হিয়ংজুকে দেখে তো সে অনেক ভয় পেয়ে যায় এবং ভাবে যে হিয়ংজু হয়তো তাকে মেরেই ফেলবে। তো হিয়ংজু তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ, কিন্তু দেখা যায় শিনগাওন তাকে এখন আর সত্য কথা বলে না। সে শুধু তাকে এটা জানায় যে তার একটা জরুরি কাজ আছে আর সেজন্যই সে বাইরে যাচ্ছে। এই কথা বলেই সে সেখান থেকে দ্রুত চলে যায়। আর সে নিজের সেফটির জন্য তার কাছে ইলেকট্রিক শক গানও রাখে, যাতে করে সে যে কোনো সময় বিপদে পড়লে সেটা ব্যবহার করতে পারে। যাই হোক, তো এরপর সে চলে আসে লিশিনের কাছে তার সাথে দেখা করতে, কিন্তু দেখা যায় লিশিন সেখানে ছিল না। তো এরপর আমাদের দেখানো হয় যে কেউ শিনগাওনকে কিডন্যাপ করেছে। এদিকে মিস্টার হান এবং জুন একসাথে বসেছিল, তারা আসলে শিনগাওনের জন্যই অপেক্ষা করছিল। কিন্তু শিনগাওন না আসায় তারা ভাবে যে শিনগাওন হয়তো বিপদে আছে, তাই জুন ভয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই হিয়ংজু তাকে ধরে এবং জিজ্ঞেস করে, তুমি বেজুং তাইয়ের বাড়ি গিয়েছিলে তাই না? আমি সেখানে তোমার লিমিটেড এডিশন শুয়ের ফুটপ্রিন্ট পেয়েছি। জুন তখন তাকে বলে যে তুমিই তো ওকে মেরেছ আর এখন আমার উপর দোষ দিচ্ছ। এটা শুনে তো হিয়ংজু অবাক হয়ে যায় যে এ কি বলছে। তখনই সে তাকে সেই রেকর্ডিংটা শোনায় আর এরপর সে বলে যে তুমি এখন শিনগাওনকে তোমার শিকার বানিয়েছ তাই না? তো সে সেই রেকর্ডিংটা পুলিশ স্টেশনেও পাঠিয়ে দেয়। সবাই তো সেই রেকর্ডিং শুনে খুবই অবাক হয়ে যায়। আর এদিকে শিনগাওনের জন্য হিয়ংজু অনেক চিন্তা করছিল। সে লিশিনের কাছে এসে জানতে চায় যে শিনগাওন কোথায়, কারণ সে তো শিনগাওনের কিছুই করেনি আর তার কোনো খবরও পাওয়া যাচ্ছে না। তাই সে সোজা চলে যায় লিশিনের কাছে আর তার কাছে জানতে চায় যে শিনগাওন কোথায়। তো লিশিন তাকে প্রথমে কিছুই বলে না। এরপর সে লিশিনকে সেই ছবিটা দেখায় যেটা বেজুং তাই তাকে পাঠিয়েছিল। তখনই লিশিন তার বাড়ির সামনে সিসিটিভি ফুটেজ দেখায়। সেখানে দেখা যাচ্ছিল যে একটা গাড়ি তাকে ফলো করছিল। তখনই তার কাছে শিনগাওনের ফোন আসে। শিনগাওন তাকে বলে যে সে একদম ঠিক আছে। সে আরো বলে যে তুমি হিডেন কিলারের সম্পর্কে জানতে চেয়েছিলে তাই না? তো সেখানে মিস্টার সনি হলো হিডেন কিলার। এরপরে শিনগাওনকে দেখানো হয় তার অ্যাসিস্ট্যান্ট মিংসন তাকে কিডন্যাপ করেছে। আসলে শিনগাওন অনেকদিন থেকে কোনো কাজ করছে না এবং তার সব ইভেন্টগুলো ক্যান্সেল করে দিচ্ছে। আর এই সব কিছুর দোষ কোম্পানি তার অ্যাসিস্ট্যান্টকেই দেয় এবং তাকে কাজ থেকেও বের করে দেয়। তাই সেই সব কিছুর বদলা নেওয়ার জন্য তাকে মারতে চায়। তো শিনগাওন কোনোভাবে তাকে শক দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শন তাকে মারার জন্যে বারবার ধরার চেষ্টা করছিল। তখনই হিয়ংজু সেখানে এসে তাকে বাঁচিয়ে ফেলে। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে শিনগাওন যখন শনের কথা বলছিল তখন হিয়ংজু বুঝে যায় যে মিস্টার শন তো তার নতুন অ্যাসিস্ট্যান্ট, তাই সে তার লোকেশন খুঁজে সেখানে চলে আসে। তো এরপরই শিনগাওন হিয়ংজুয়ের উপর বিশ্বাস করে যে সে খুনি নয়, কারণ এর আগের কিছু খুনের সময় তো তারা দুজন একসাথেই ছিল। তো এরপরে হিয়ংজু তার ক্যাপ্টেনের সাথে দেখা করে এবং তাকে বলে যে তার ধারণা এই সবগুলো কোনো সিরিয়াল কিলারের কাজ হতে পারে, কিন্তু তার ক্যাপ্টেন তার এই কথাগুলো বিশ্বাসই করে না। এদিকে জানা যায় যে বেজুং তাইয়ের মার্ডারের আগের সেই ভয়েস রেকর্ডিংটি জুন পাঠিয়েছে, তাই জুনকে ডাকার ব্যবস্থা করা হয়। আর যেহেতু হিয়ংজু এখন এই কেসের একজন সাসপেক্ট হয়ে গেছে, তাই তাকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার কাঁধে অন্য কেসের দায়িত্ব দেওয়া হয়। তো হিয়ংজু এদিকে বেজুং তাইয়ের পাঠানো সেই ছবিটা শিনগাওনকে এনে দেখায়। সেই ছবিতে লিশিন ছিল, সে একজন সাইকিয়াট্রিস্টের সাথে সিজিন হাসপাতালে যাচ্ছিল। তো হিয়ংজু শিনগাওনকে বলে যে বেজুং তাই বলেছিল যে ভয় শুধু আমরা একা পাই না, লিশিনও ভয় পায় এবং এটা তার দুর্বলতা। তো হিয়ংজু তাকে বলে যে এই ছবিটা দেখানোর পরেই লিশিন তাকে হেল্প করেছিল। এরপরে ইয়ানকে দেখানো হয়। সে শিনগাওনের বলা কথাগুলোই ভাবছিল।
শিনগাউন তাকে বলেছিল যে জুনের বাবার মতো একজন খারাপ মানুষ কখনোই এডুকেশন মিনিস্টার হতে পারে না। তো এরপরেই আমাদের জুনকে দেখানো হয়। সে যেহেতু সেই রেকর্ডিংটি পাঠিয়েছিল পুলিশ স্টেশনে, তাই তাকে তার বাবা এক জায়গায় লুকিয়ে রাখে, কারণ এই কেসে সে জড়িয়ে যেতে পারে, যেটা তার বাবা কোনোভাবেই চায় না, কারণ এখানে তার রেপুটেশনের ব্যাপার আছে। যাই হোক, তো এরপরে হিয়ংজু বেজুংতাইয়ের কল রেকর্ড চেক করে। তাকে কেস থেকে সরানো হলেও সে এই কেসে তদন্ত করতে চায় এবং শেষ পর্যন্ত দেখতে চায়। তো তখনই সে দেখে যে বেজুংতাই লাস্টে হাসপাতালে তার বোনের সাথে কথা বলছিল, কিন্তু তার বাসায় পাওয়া ফোনে এর কোনো রেকর্ডই নেই। এতে সে বুঝে যায় যে বেজুংতাইয়ের কাছে আরও একটা ফোন ছিল এবং সেটা হয়তো কোনোভাবে অপরাধী নিয়ে গেছে। এরপরে সে বেজুংতাইয়ের বোনের সাথে হাসপাতালে দেখা করতে আসে, আর সেখান থেকে সে বেজুংতাইয়ের অন্য ফোনের নাম্বার নেয়। তো বেজুংতাইয়ের বোন তখন তার ভাইয়ের ব্যাপারে বলে যে বেজুংতাইয়ের সাথে তার সম্পর্ক অতটাও ভালো না। একদিন হঠাৎ করেই বেজুংতাই তার কাছে আসে এবং তাকে অনেক টাকা দিয়ে বলে যে তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে তোমার নিজের চিকিৎসা করাও, তাহলে তো টাকা নিয়ে চিন্তা করতে হবে না। তো এরপরে আমাদের পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয়। অনেক কষ্টের পরে তারা জুনকে সেখানে আনতে সক্ষম হয়েছে। তো তারা জুনকে জিজ্ঞেস করে যে ক্রাইম সিনে আপনার ফুটপ্রিন্ট ছিল এবং ক্রাইম হওয়ার সময় আপনি ভয়েস রেকর্ড কিভাবে করলেন? আপনি কি সেদিন তাকে মারতে গিয়েছিলেন? সত্যি করে বলুন। জুন তো এই কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে যে সে বেজুংতাইকে মারেনি। তো সানহো তাকে জিজ্ঞেস করে যে তাহলে সেদিন ওর বাড়িতে কেন গিয়েছিলেন? জুন তখন জানায় যে বেজুংতাই তার একটা ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেইল করছিল, তাই সে সেদিন সেই ভিডিওটা খুঁজতে গিয়েছিল। আর সে সেদিন চাকু নিয়ে তাকে খুন করার জন্য যায়নি, আসলে সে তাকে ভয় দেখানোর জন্যই চাকু নিয়ে গিয়েছিল। তো যাই হোক, তখনই সে দেখে যে বেজুংতাই কারো সাথে কথা বলছিল, তাই সে রেকর্ডিংটা চালু করে দেয় আর তখনই বেজুংতাইয়ের মার্ডার হয়ে যায়। এসব শুনে সানহো তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কাউকে দেখেছিলে? জুন তখন হিয়ংজুর নাম নেয়, কিন্তু সানহো তার কথা বিশ্বাসই করে না এবং ক্যাপ্টেনকে এসে বলে যে অনেক সময় মানুষ দেখতে ভুল করে, এমন অনেক কেসই তো আছে, তাই আমাদের হুট করেই হিয়ংজুর উপর সন্দেহ করা উচিত নয়। তো এরপরে দেখা যায় সানহো হিয়ংজুর কাছে আসে। তো হিয়ংজু তাকে জুনের ব্যাপারে জিজ্ঞেস করে যে কি কথা হলো তার সাথে, কিন্তু দেখা যায় সানহো তার সাথে এই ব্যাপারে কোনো কথাই বলতে চায় না। সে হিয়ংজুর একটা নোটবুকের পেজ দেখায় যেখানে হিয়ংজু আগে থেকেই কিছু ব্যক্তির নাম লিখে রেখেছে যারা মরতে চলেছে এবং কিছু লোক মারাও গেছে সেখান থেকে। তো এসব দেখিয়ে সানহো জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে যে এরা মারা গেছে? তুমি কি ভবিষ্যৎ দেখতে পাও? হিয়ংজু তখন তাকে জানায় যে সে ভবিষ্যৎ থেকেই এসেছে এবং তাকে সে লাইফ রিসেটের ব্যাপারেও সবকিছু খুলে বলে। সানহো তো এটা শুনে খুবই অবাক হয়ে যায় যে এটা কি আদৌ সম্ভব, কিন্তু হিয়ংজু তাকে এই বলে না যে সে কোন কারণে লাইফ রিসেট করেছে। এরপরে শিনগাউনকে দেখানো হয়। সে মিস্টার হানকে সেই ছবি দেখায় এবং বলে যে সিজিন হাসপাতালে একটা দুরারোগ্য ব্যাধি নিয়ে গবেষণা করা হচ্ছে, যেটাতে শরীরের ইমিউন সিস্টেম নিজের অর্গ্যানকেই ড্যামেজ করা শুরু করে। তারা ভাবে যে হয়তো লিসিন এই রোগেই আক্রান্ত এবং এ কারণেই হয়তো সে বারবার লাইফ রিসেট করে। তো এরপরে হিয়ংজু শিনগাউনকে বলে দেয় যে লাইফ রিসেটের ব্যাপারে সবকিছু সানহোকে সে বলে দিয়েছে। এসব শুনে শিনগাউন তাকে জিজ্ঞেস করে যে তো সানহো কি তার সব কথা বিশ্বাস করেছে? হিয়ংজু তাকে জানায় যে আসলে এইসব কিছু বিশ্বাস করা তো যে কারো পক্ষেই কষ্টকর, কিন্তু তারপরও সে আমার সব কথা বিশ্বাস করে নিয়েছে। তো এরপর জুনকে দেখানো হয়। সেই সময় দেখা যায় কেউ তাকে সেই অ্যাবিউজিং এর ভিডিওটা পাঠায়। জুন তখন তার সাথে দেখা করতে চাইলে কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপরেই আমরা দেখি যে তাকে সেই ঘরে নিয়ে যাওয়া হয়েছে যেখানে আগের সব মৃত ব্যক্তির ব্যবহৃত জিনিস রাখা আছে। তখনই আমরা দেখি যে সানহো জুনকে এখানে এনেছে। জুন তখন সানহোকে দেখে একেবারেই অবাক হয়ে যায়। তার মনে পড়ে যে সে সেদিন বেজুংতাইয়ের বাড়িতে সানহোকেই দেখেছিল, আর এ কারণেই হয়তো বেজুংতাই মৃত্যুর আগে ডিটেকটিভ বলে চিৎকার করে উঠেছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে বেজুংতাইকে হত্যা করার পর সানহো সেখান থেকে সেই ভিডিওটা নেয় যেটা সে জুনকে পাঠিয়ে দেয়, আর এভাবেই সে জুনকে ডেকে আনে
আর তাকে অজ্ঞান করে এই ঘরে নিয়ে আসে। তো বর্তমানে জুন সানহোকে দেখে খুব ভয় পেতে থাকে আর তাকে রিকোয়েস্ট করতে থাকে যে সানহো যেন তাকে ছেড়ে দেয়, কিন্তু সানহো তো তার কোনো কথাই শোনে না আর তাকেও ছুরি মেরে দেয়। এতে বেচারা জুওনও সেখানেই মৃত্যুবরণ করে। তো এর পরে আমরা দেখি যে ইয়ান জুওনের বাজে কাজগুলো ফাঁস করে দেয়, যার জন্য তার বাবা অনেক বিপদে পড়ে যায়। এদিকে সব ডিটেকটিভরা তখনও বেজুংতাইয়ের কেস নিয়ে ব্যস্ত ছিল এবং হিয়ংজুকে সেই কেস থেকে বাইরে রাখা হয়। এরপরে হিয়ং সানহোকে শিনগাওনের বাড়িতে আনে। সেখানে সানহো শিনগাওনকে জিজ্ঞেস করে যে তোমার এটা কেন মনে হয় যে এই সব মৃত্যুগুলো কোনো সিরিয়াল কিলারের জন্য হচ্ছে, সেই এই সব কিছু করছে। তখন শিনগাওন তাকে বলে যে এই পর্যন্ত যতগুলো মৃত্যু হয়েছে এর ব্যাপারে এত নিখুঁত করে লিশিন কিভাবে জানবে? একমাত্র সিরিয়াল কিলিং এর ব্যাপারটা ঘটলেই তো সে এই সব ব্যাপারে জানতে পারবে। এটা শুনে সানহো তাকে জিজ্ঞেস করে তাহলে লিশিন কি জানে যে আসল খুনিকে? হিয়ংজু তখন তাকে বলে যে না, সে সেটা জানে না, কারণ শেষ রিসেট পর্যন্ত এই কেসগুলো আনসলভ ছিল। এরপরে আমাদের লিশিনকে দেখানো হয়। সে একজন ডাক্তারকে তার মেয়ের চিকিৎসার ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে তার মেয়েরই সেই দুরারোগ্য ব্যাধি আছে, তাই সে সেই ডাক্তারকে রিকোয়েস্ট করে যে তার মেয়ের চিকিৎসার ব্যবস্থা এখানেই করতে। তখনই মিস্টার হান লিশিনের সাথে দেখা করতে আসে। এরপরে শিনগাওনের বাড়ি দেখানো হয়। তারা কোনো ক্লু খুঁজে বের করার চেষ্টা করছিল। তখন শিনগাওন বলে ওঠে যে কিমরিনের মার্ডার কিন্তু আগের মার্ডারের 7 মাস পরে হয়েছে। যে এতগুলো মার্ডার কম সময়ের মধ্যে করে ফেলে, হঠাৎ করে সে কেন 7 মাস ওয়েট করলো? তখনই সানহো অনেক চিন্তায় পড়ে যায়, কারণ 7 মাস কোনো মার্ডার না করার কারণ হলো তখন তার পায়ে ফ্র্যাকচার ছিল। তো এরপরে সানহোর কিছু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সে বেজুংতাইয়ের ব্যাপারে তার সাথে কথা বলতে গিয়েছিল। তখনই তার কাছ থেকে সে হিয়ংজু এবং বাকি সবার রিসেটের ব্যাপারে জানতে পারে। আর তখন বেজুংতাই তাকে চৈমিনের ব্যাপারে খোঁজ নিতে বলে। এরপর থেকে সানহোই একে একে সবাইকে মারা শুরু করে। এরপরে শিনগাওন ইয়ানের সাথে দেখা করে। সে ইয়ানকে ধন্যবাদ দেয়, কারণ ইয়ান জুয়ানের বাবার মুখোশ খুলে দিয়েছে আর এটা খুবই ভালো একটা কাজ করেছে সে। তখন ইয়ান তাকে বলে যে তার আগের স্কুলের টিচারের কাছে একটা ডিটেকটিভ এসেছিল। সে ইয়ানের ব্যাপারে জানতে চাইছিল যে সে কোথায় আছে, কোন নামে আছে। তো শিনগাওন ভাবে যে হিয়ংজু তো এটা করবে না। এদিকে হিয়ংজু মিস সং এর সাথে দেখা করতে আসে। সে ক্রাইম সিনে একটা আননোন ডিএনএ স্যাম্পল পেয়েছে, তাই সে তার ডিএনএ স্যাম্পল টেস্টের জন্য দিতে বলে, কিন্তু মিস সং মানা করে দেয়। তখনই হিয়ংজুর ফোনে একটা মেসেজ আসে আর তাকে এক জায়গায় যেতে বলা হয়। সেও সেই মেসেজ অনুযায়ী সেই জায়গায় গিয়ে উপস্থিত হয় আর সেখানে সে তার গানটা বের করে। তখনই তার সামনে সে দেখে যে জুওনের লাশ পড়ে আছে। এটা দেখে তো সে অনেক বেশি ঘাবড়ে যায়। তখনই পুলিশের পেট্রোলিং টিম সেখানে আসে এবং হিয়ংজুর হাতে গান থাকায় তারা তাকে সারেন্ডার করতে বলে। আর এটা দেখেই তো হিয়ংজু তখন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে এই খবর পুলিশ স্টেশনেও চলে যায়। তারা এটা জেনে অবাক হয়ে যায় যে হিয়ংজু প্রাইম সাসপেক্ট। একজন ডিটেকটিভ কি করে প্রাইম সাসপেক্ট হতে পারে, এটাই তো তাদের মাথায় আসে না। তো তখন হিয়ংজু শিনগাওনকে ফোন করে আর বলে যে দ্রুত বাড়ি যাওয়ার জন্য। এদিকে রাতের বেলায় হিয়ংজু সানহোকে ফোন করে, তার কাছে হেল্প চায়। তখন তার পুরো টিম তাকে হেল্প করতে সেখানে চলে আসে, কারণ তারা বিশ্বাস করে যে হিয়ংজু জুনকে হত্যা করতে পারে না, হয়তো তাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে। তখনই ডিটেকটিভ নাম তাকে জিজ্ঞেস করে যে ক্রাইম সিন থেকে আপনার পালানো কিন্তু উচিত হয়নি, আপনি এমনটা কেন করলেন? এতে তো আপনার উপর স্বাভাবিকভাবেই সবার সন্দেহ যাবে। তো হিয়ংজু তখন তাকে বলে যে আমি ওখান থেকে না পালালে কিছু মানুষ বিপদে পড়ে যেত, তাই আমি পালাতে বাধ্য হয়েছি। তো এরপরে তারা হিয়ংজুকে লুকানোর জন্য তাকে শহরের কোনায় একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসে। সানহো তখন হিয়ংজুর জন্য কিছু খাবার নিয়ে আসে এবং সে হিয়ংজুকে একটা ফোন দেয় তার সাথে কন্ট্যাক্ট করার জন্য। সানহো তখন হিয়ংজুকে কিছু ফরেনসিক ল্যাবের রিপোর্ট দেয়। এগুলো আসলে হিয়ংজুই তাকে আনতে বলেছিল। এদিকে শিনগাওন মিস্টার হানের সাথে দেখা করতে আসে। তখন কেউ মিস্টার হানের উপর হামলা করে আর সে মিস্টার হানের গলা টিপে তাকে প্রায় মেরেই ফেলছিল। তখনই সেখানে হিয়ংজু চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। হিয়ংজু সেই ব্যক্তির পিছুও করে, কিন্তু তাকে কোথাও পায় না।
এরপরেই শিনগাউন, মিস্টার হান এবং হিউংজু একসাথে বসেছিল। তখন হিউংজু মিস্টার হানকে জিজ্ঞেস করে যে বেজুংতাইয়ের বাড়িতে যেই পেন ড্রাইভের মধ্যে সব মৃত ব্যক্তির ছবি ছিল, সেই পেন ড্রাইভের বক্সে আপনার ক্যাফের মশলা আছে, এমনটা কেন? তখন মিস্টার হান তাকে জানায় যে সে লিসিনের কাছে গিয়েছিল, লিসিনই তাকে এমনটা করতে বলেছে। এই শুনে তো শিনগাউন অনেক রেগে যায়, কারণ মিস্টার হান তাদের ভরসা ভেঙেছে। মিস্টার হান তখন তাদেরকে বলে যে সে মরে গেলে তার অসুস্থ স্ত্রীর কি হবে, এই সব কিছু চিন্তা করেই সে এমনটা করেছে। সে তাদেরকে লিসিনের ব্যাপারেও বলে যে লিসিন অসুস্থ নয়, বরং তার মেয়ে অসুস্থ। আর সেদিন সে গিয়ে তার মেয়ের ড্রয়িং এবং ডাক্তারের কথা শুনে জানতে পেরেছে এসব। তখন তারা ভাবে যে তাহলে কি সে তার মেয়ের কাছে ফিরে যাওয়ার জন্যই বারবার রিসেট করে। তখনই আমরা দেখি যে লিসিনের মেয়ে মারা যাওয়ার পরে লিসিন অনেক ভেঙে পড়ে, তাই সে বারবার তার মেয়ের কাছে ফিরে যাওয়ার জন্যই এইভাবে রিসেট করে। এদিকে শিনগাউন খোঁজ নেয় যে কোন ডিটেকটিভ ইয়ানের স্কুলে গিয়েছিল। তো খোঁজ খবর নিয়ে সে ডিটেকটিভের নাম জানতে পারে, আর এটা জেনে তো সে শকড হয়ে যায়। আর সে দ্রুত হিউংজুর কাছে এসে বলে যে সে সেই ডিটেকটিভকে খুঁজে বের করেছে যার সাথে জুন বেজুংতাইয়ের সম্পর্ক ছিল, এবং সে ইয়ানের স্কুলেও গিয়েছিল। হিউংজু তখন জানতে চায় যে কে সে। তখন শিনগাউন তাকে জানায় যে সে আর কেউ না, ডিটেকটিভ সানহো, সেই সেখানে গিয়েছিল। এই সব শুনে তো হিউংজু অবাক হয়ে যায় যে তাহলে এই খুনগুলো সেই করছে। তো শিনগাউন তখন আরো বলে যে আর 7 মাস ধরে খুন কেন হয়নি জানো? কারণ সেই সময় সে হাসপাতালে ছিল। এইসব কি তোমাকে অবাক করে না? হিউংজু তো এসব শুনে কিছুতেই বিশ্বাস করতে চায় না যে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এমনটা করেছে। এটা কি করে সম্ভব? তো যাই হোক, এরপরে সে সানহোর গাড়ি নিয়ে একটা গ্যারেজে আসে, আর সেখানে সে জানতে পারে যে সানহো তার গাড়ির ক্যামেরা খুলে ফেলেছে। এমনকি আত্মহননের সাথে জড়িত সেই গাড়ির ক্যামেরার সাথেও কিছু কাটাছেঁড়া করেছে। এই সব কিছু দেখে শুনে সে তো খুবই অবাক হয়ে যায়। এরপরে সে লিসিনের সাথে দেখা করতে আসে, আর সে তার কাছে জানতে চায় যে এই খুনগুলো আসলে কে করেছে। লিসিন তাকে বলে যে কে খুনি তাকে তো তুমি ভালো করেই চেনো, এখন শুধুমাত্র তাকে ধরতে হবে। হ্যাঁ, সানহোই আসল খুনি। আর এটা জানতে পেরে তো সে খুবই কষ্ট পায়। লিসিন তাকে বলে এখন তোমাকে বাঁচতে হলে শুধু অপরাধীকে ধরতে হবে। হিউংজু তখন তাকে জিজ্ঞেস করে যে আপনি তো জানেন নিজের মানুষকে হারানো কতটা কষ্টের, তাহলে আপনি আমার সাথে এমনটা কেন করছেন? লিসিন তখন তাকে বলে যে আমি দেখতে চাই যে কেউ কি কারো ভাগ্য বদলাতে পারে কিনা, আর এর জন্যই সে এই সেট আপ করেছে। সে সেদিন মিংচুলের সাথে দেখা করে আর হিউংজুর কাছের ব্যক্তিকে মারতে বলে, যাতে হিউংজু লাইফ রিসেটের জন্য রাজি হয় এবং লিসিন তার এক্সপেরিমেন্ট করতে পারে। হিউংজু এটা ভেবে অনেক কষ্ট পায় যে সে যাকে বাঁচিয়েছে তার জন্য অনেক নিরীহ মানুষ মারা গেছে। এরপর আমরা দেখতে পাই যে সানহো শিনগাউনের সাথে দেখা করে। সে শিনগাউনের কাছে জানতে চায় যে গতকাল সে যেই টিচারের কাছে ডিটেকটিভের ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিল সেখানে কারো সন্ধান পেয়েছে কিনা। শিনগাউন তখন তাকে বলে যে ওই টিচারের অনেক বয়স হয়ে গেছে, তাই তার এখন কিছুই মনে পড়ছে না, এ কারণে সে কিছু জানতেও পারেনি। এই বলেই সে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। সানহো সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় হিউংজু শিনগাউনের কাছে আসে। সে শিনগাউনকে বলে যে তোমার সন্দেহ একদম ঠিক, সানহোই আসল খুনি। এই কথা বলে সে খুব কান্না করতে লাগে। তখনই আমরা দেখি যে তাদের সব কথাবার্তা সানহো শুনতে পাচ্ছিল, কারণ সে শিনগাউনের বাড়িতে একটা ওয়্যার ট্যাপ করে এসেছিল। তো এই সব কিছু শুনে সানহো ভাবে যে আবার আমাকে তোমাদেরকে মারতে হবে। তো এরপরই সানহো লিসিনের সাথে দেখা করতে যায়। সে লিসিনকে লাইফ রিসেট এবং নিজের ভাগ্যের ব্যাপারে জিজ্ঞেস করে। লিসিন তখন তাকে বলে যে যতক্ষণ তুমি অন্যদের মারতে থাকবে ততক্ষণ তুমি বেঁচে থাকবে। আর সে তাকে একটা বাইকারের ছবিও দেখায় আর বলে যে এই হলো তোমার ভাগ্য। সানহো এই লোকটাকে চেনে না, তাই সে জিজ্ঞেস করে যে এই লোকটাকে। লিসিন তখন তাকে বলে যে সময় মতো তুমি একে ঠিকই চিনে যাবে, প্রত্যেকবার এমনটাই হয়ে এসেছে। এদিকে আমরা দেখি যে হিউংজু সারেন্ডার করেছে। সানহো এটা জেনে খুবই অবাক হয়ে যায় যে হিউংজু হঠাৎ করে সারেন্ডার কেন করবে। তাই সে পুলিশ স্টেশনে আসে আর সেখানে দেখে যে সে সত্যি সত্যি সারেন্ডার করেছে।
এরপরে সে মিস্টার হানের কাছে আসে। সে মিস্টার হানের গলায় ছুরি ধরে জিজ্ঞেস করে যে তোমরা কি প্ল্যান করছো আর হিউংজু কেন সারেন্ডার করেছে। মিস্টার হান তাকে বলে যে সে এই ব্যাপারে কিছুই জানে না, কিন্তু সানহো তো তার কোনো কথাই বিশ্বাস করে না। শিনগাউন তখন মিস্টার হানকে মেসেজ করে, কিন্তু আমরা দেখি যে সানহো মিস্টার হানের ফোন থেকে শিনগাউনকে রিপ্লাই দিচ্ছে। এরপরে ডিটেকটিভ নাম শিনগাউনের কাছে আসে। সে শিনগাউনকে জিজ্ঞেস করে যে হিউংজু হঠাৎ করে সারেন্ডার করলো কেন। তখনই তাদের কথাগুলো সানহো মন দিয়ে শুনছিল। তো শিনগাউন তাকে বলে যে হিউংজু এভিডেন্স রুম থেকে জুনের ফোনটি খুঁজে বের করতে গেছে। জুনের লাশের সাথে তার হেডফোন পাওয়া যায়নি, যেটা সে সব সময় তার কাছে রাখত। সেই ফোনেই একটা জিপিএস ট্র্যাকার আছে, আর ওই জুনের ফোনের মাধ্যমেই সেই হেডফোনটির লোকেশন পাওয়া যাবে এবং আমরা খুনিকে ধরতে পারবো। সানহো তখন দ্রুত তার গোপন আস্তানায় যায় এবং সেই হেডফোন খোলা শুরু করে, আর তখনই সেখানে হিউংজু এসে যায়। সানহো তখন বুঝে ফেলে যে এটা তাহলে একটা চাল ছিল তাদের। আসলে হেডফোনে তো কোনো জিপিএসই নেই। হিউংজু আগেই খুঁজে বের করেছিল যে সানহো শিনগাউনের বাড়িতে কোনো কিছু ফিট করেছে কিনা তাদের কথা শোনার জন্য। তো হিউংজু যখন সেটা পেয়ে যায় তখন সে শিনগাউনের সাথে আলাদা করে প্ল্যান বানায় যে সানহো হয়তো মৃত ব্যক্তিদের জিনিসগুলো তার স্মৃতি হিসেবে সংরক্ষণ করে, তাই সেগুলো কোথায় আছে জানা গেলে সানহোকে খুনি প্রমাণ করা সহজ হবে। এই জন্য সে ক্যাপ্টেনের সাথে প্ল্যান বানিয়ে গ্রেফতার হওয়ার নাটক করে আর সানহোকে হাতে নাতে ধরে ফেলে। তো সানহোর সাথে এখানে তার অনেক মারামারি হয়। সে সানহোর উপর খুব রেগেছিল, আর এটাই তো স্বাভাবিক। তো সানহো তখন তাকে গুলি মেরে দেয়। তবে হিউংজু বুলেট প্রুফ জ্যাকেট পরে এসেছিল এবং তার সাথে ছিল পুরো ফোর্স, তাই সে সানহোকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপরে সানহোকে ইন্টারোগেশন রুমে আনা হয়। সেখানে সে শুধু হিউংজুর সাথেই কথা বলতে যাচ্ছিল। তো হিউংজু এসে তাকে জিজ্ঞেস করে যে এতগুলো মার্ডার তুমি কেন করেছো? ওই নির্দোষ লোকগুলো তোমার কি ক্ষতি করেছে যার কারণে তুমি তাদেরকে এভাবে হত্যা করেছো? তোমার এইসব করার পেছনের আসল উদ্দেশ্য কি? সানহো তখন তাকে বলে যে এর পেছনে কোনো কারণ নেই, এগুলো জাস্ট হয়ে গেছে, আর এই সব কিছু শুরু হয়েছে একটা অ্যাক্সিডেন্ট থেকে। তো সে যেদিন প্রথমবার ডিটেকটিভ হিসেবে প্রমোশন পেল সেদিন সে নেশার ঘোরে গাড়ি চালায়, আর তখনই একটা লোককে গুরুতরভাবে জখম করে। এটা দেখে সে সাহায্য করার জন্য সেই লোকের কাছে যায়, কিন্তু ওই লোকটি তাকে চিনে ফেলে। এখন ওই লোকটি যদি বেঁচে যেত তাহলে তার চাকরি চলে যেত, এবং সে সেটা মোটেও চায়নি, তাই সে তাকে মেরে ফেলেছে। আর প্রথমবার খুন করেই তার মনে একটা অদ্ভুত আনন্দের অনুভূতি হয়, আর এরপর থেকেই সে একটার পর একটা খুন করতেই থাকে। আর পরবর্তীতে সে বেজুং তায়ের সাথে কথা বলে তাদের রিসেটের ব্যাপারে জানতে পারে, আর সেভাবে যে এরা তো মরতেই চলেছে, তাই এদের মারা আনন্দের ব্যাপার হবে। তাই সে প্ল্যান করেই তাদেরকে মেরে ফেলে। এই সব কিছু শুনে হিউংজু তখন মনের দুঃখে অনেক আফসোস করতে থাকে। সে বলে যে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তোকে বাঁচানোর জন্য আমি এতটুক বলেই সে থেমে যায়। সানহো তখন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি বলতে চাইছো? হিউংজু তখন তাকে বলে যে জেলে তুমি অনেক সময় পাবে এই ব্যাপারে ভাবার জন্য, তাই ভালো থেকো। তো এরপরে হিউংজু শিনগাউনকে বলে যে সানহোকে গ্রেফতার করা হয়েছে। শিনগাউন এটা শুনে বলে যাক, তুমি অবশেষে তাকে ধরতে পেরেছ। হিউংজু তাকে বলে এই সবকিছু তো তোমার জন্যই সম্ভব হয়েছে। তখন শিনগাউন বলতে থাকে তাহলে এটা থেকে এই প্রমাণিত হয় যে কোনো ক্রাইমই পারফেক্ট ক্রাইম হয় না, সব অপরাধীকে ঠিকই একদিন ধরা পড়তেই হয়। তো এরপরে হিউংজু লিশিনের কাছে আসে। সে লিশিনকে বলে যে আমি আপনার এই রিসেট বন্ধ করার পুরো চেষ্টা করব, কিন্তু লিশিন তাকে বলে যে সবকিছু আরো ইন্টারেস্টিং হতে চলেছে। এরপরে সানহোকে জেলে নেওয়া হচ্ছিল। তখন সে হিউংজুকে বলে যে তোমার মনে হচ্ছে যে সবকিছু ঠিক হয়ে গেছে? সেই ক্যাফের মালিক এখন কি করছে? সে কি সুস্থ আছে? এটা শুনেই তো হিউংজু শিনগাউনের সাথে সাথে মিস্টার হানকে খুঁজতে থাকে। সে ক্যাফেতে ছিল না, তাই সে মিস্টার হানের ওয়াইফের স্যানোটোরিয়ামে আসে। সেখানে তারা মিস্টার হানের ব্যাপারে অনেক শকিং ইনফরমেশন জানতে পারে। মিস্টার হান একজন মেডিকেল স্পেশালিস্ট, সে লিশিনের সিনিয়র অফিসার, আর এমনকি তাদের এই রিসেট করানোর পেছনে তারও হাত আছে। সেই মূলত লিশিনকে সামনে রেখে নিজের রিসেটের মজা দেখছে। আর মিস সং ও মিস্টার হানের সেক্রেটারি লিশিনের নয়,
তো মিস্টার হানের অ্যাসিস্ট্যান্ট তখন তাদেরকে একটা কার্ড দেয়। এদিকে সানহোকে যখন বাসে করে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একটা বাইক হঠাৎ করেই তাদের সামনে চলে আসে এবং বাস ড্রাইভার কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। তখন তো বাসের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু সানহোর তেমন কিছুই হয় না। সে উল্টো চাবি নিয়ে তার হাতকড়া খুলে বাইরে চলে আসে, আর বাইরে বেরিয়ে এসে দেখে যে লিসিন তাকে যেই বাইকারের ছবি দিয়েছিল সেই বাইকার আজ তাকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। সে সেই লোকের বাইক নিয়ে সেখান থেকেও পালিয়ে যায়। এদিকে লিসিন এবং শিনগাউনকে যে জিনিসটা দেওয়া হয়েছিল সেটা একটা কার্ড ছিল। এটা দেখে তারা অনেক ঘাবড়ে যায়। তো এরপর আমরা জানতে পারি যে লিসিনের আগে মিস্টার হান এই রিসেট সম্পর্কে জানতে পেরেছিলেন এবং সে তখন লিসিনকে তার দলে নিয়ে নেয়, কারণ লিসিনের মেয়ে মারা যাওয়ার কারণে সে সময়ের পেছনে আসতে চেয়েছিল এবং এই 10 জনের মধ্য দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখছিল যে ভাগ্যকে বদলানো যায় কিনা। তখন আমরা দেখি যে সানহো মিস্টার হানের কাছে আসে, সেও এবার তাদের সাথে রিসেট করবে। তো ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সানহো যখন মিস্টার হানকে মারতে গিয়েছিল তখন মিস্টার হান তাকে রিসেটের জন্য অফার করে যাতে সে আবারও নতুন জীবন পায়। এদিকে সেই কার্ডটি অ্যানালাইসিস করে শিনগাউন এবং হিউংজু জানতে পারে যে 9 জানুয়ারি তাদের মধ্য থেকে কেউ একজন মারা যাবে এবং তারা এটাও বুঝে ফেলে যে সানহো মিস্টার হানের কাছেই আছে। তো হিউংজু মিস্টার হানকে ধরার জন্য লিসিনকে গ্রেফতার করে, আর সে তাকে জিজ্ঞেস করে যে মিস্টার হান এখন কোথায়। কিন্তু লিসিন বলে সে তো জানে না যে মিস্টার হান কোথায়, আর সে হিউংজুকে এটাও বলে যে আজকে আমাকে ছেড়ে দাও প্লিজ, কারণ আজ রাতে আমার মেয়ে মারা যাবে। তো হিউংজু তাকে বলে যে এর মানে আপনি জানেন না যে রিসেট কিভাবে করতে হয়, তাই আপনি তাকে বাঁচাচ্ছেন, তাই তো। তো এদিকে আমরা দেখি যে সানহো এবং মিস্টার হান একটা জায়গায় আছে, তারা রিসেট করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো সানহো তাকে জিজ্ঞেস করে যে আপনি কিভাবে রিসেটের ব্যাপারে জানতে পারলেন। তখন হান তাকে বলে যে আমি আসলে আর বাঁচতেই চাইছিলাম না, তাই আমি আত্মহনন করার চেষ্টা করি, কিন্তু তখন মরার বদলে আমি নিজেকে 1 বছর পেছনে আবিষ্কার করলাম, তখন থেকেই এটা চলমান আছে। এদিকে শিনগাউন মিস্টার হানের অ্যাসিস্ট্যান্টের পিছু করছিল। সে দেখে মিস শং লিসিনের মেয়েকে মারার চেষ্টা করছে, তাই সে তাকে এটা করা থেকে আটকায়। সেদিন লিসিনের মেয়ের মরার কথা ছিল। আসলে প্রত্যেকবার মিস শং তাকে মেরে ফেলত যাতে লিসিন রিসেট করার জন্য আবারও রাজি হয়, কিন্তু এবার তো লিসিনের মেয়ে বেঁচে যায়। তাই লিসিন শিনগাউনকে সব কথা বলে যে মিস শং মিস্টার হানের কথাতেই তার মেয়েকে মারতে যাচ্ছিল। তখন লিসিন তাকে বলে যে হিউংজু মরতে যাচ্ছে, তাই আগে তাকে বাঁচাও। তখনই শিনগাউন তাকে জানায় যে এবার সে ভাগ্যকে বদলে দেখাবে। তো এরপর লিসিন মিস শং এর সাথে দেখা করে। সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন আমার মেয়েকে মেরেছ আর এবারও মারতে গিয়েছিলে। মিস শং তখন তার কাজের জন্য দুঃখ প্রকাশ করে এবং তাকে বলে যে আমার মেয়ের সাথে দেখা করার জন্যই আমাকে এটা করতে হতো, কারণ মিস্টার হান বলেছে যে আমি যদি তোমার মেয়েকে মারি তাহলে সে আমাকে 3 বছর পেছনে পাঠাবে, যার জন্য আমি আমার মেয়েকে দেখতে পাবো। লিসিন তখন তাকে বলে যে টাইম রিসেট করে শুধুমাত্র 1 বছর পেছনে যাওয়া সম্ভব। এর মানে মিস্টার হান মিস শনকে তার কাজের জন্য ব্যবহার করেছে। এসব আসলে ওই লোকটার দুষ্টু বুদ্ধি ছাড়া আর কিছুই না। এসব করে তার কি মিলছে? শুধুই সে মজা নিচ্ছে। তো এদিকে হিউংজু মিস্টার হানের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট নিয়ে আসে, কারণ মেডি ফার্মাতে সে অনেক ইল্লিগাল এক্সপেরিমেন্ট করছে, আর এই টাইম রিসেটও তারই একটা অংশ। তখনই মিস্টার হান তাকে শিনগাউনের কথা ভাবতে বলে। হিউংজু তো এটা শুনে একটু ঘাবড়েই যায় যে সে না জানি শিনগাউনের সাথে এখন কি করবে। সানহো তখন তাকে ফোন করে আর জানায় যে শিনগাউন তার কবজায় আছে। এটা শুনে তো হিউংজু অনেক অবাক হয়। সে ভাবতে থাকে যেই বন্ধুর জন্য সে রিসেট করলো সেই বন্ধু যে এরকম প্রমাণিত হবে সেটা তো সে কখনোই ভাবতে পারেনি। যাই হোক, তো মিস্টার হান তাকে বলে যে যদি শিনগাউনের জীবন বাঁচাতে চাও তাহলে ওই ওয়ারেন্ট ছিঁড়ে ফেলো। হিউংজুও তখন ওয়ারেন্ট ছিঁড়ে শিনগাউনকে বাঁচাতে যায়। এদিকে সানহো তো শিনগাউনকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। সেই সময় হিউংজুও সেখানে এসে শিনগাউনকে মারাত্মক আহত অবস্থায় দেখতে পায়। আর এরপর সে শিনগাউনকে হাসপাতালে নিয়ে যেতে গেলে সানহো তখন পেছন থেকে তার উপরও হামলা করে, কিন্তু শিনগাউন হিউংজুকে সরিয়ে নিজেই সেই আঘাতের সম্মুখীন হয়, ফলে তার অবস্থা হয়ে যায় মৃতপ্রায়। হিউংজু তো এটা দেখে খুবই ভেঙে পড়ে।
তাই সে রাগের চোটে সানহোকে খুব মার মারে আর তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এদিকে শিনগাওনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় হিয়ংজুকে বলে যে এর পরে যখন আমাদের দেখা হবে তখন আমি নিশ্চয়ই তোমাকে আমার অটোগ্রাফ দেব। সে যেহেতু কমিক আর্টিস্ট তাই হিয়ংজু একবার তার কাছে অটোগ্রাফ চেয়েছিল, তো সেই কথাটাই সে আজকে তাকে বলে। আর এই দৃশ্যটা আসলেই অনেক বেশি ইমোশনাল ছিল। আর এই কথা বলার পরেই সে মারা যায় আর হিয়ংজু অনেক বেশি ভেঙে পড়ে। তার খুব কষ্ট হতে থাকে শিনগাওনের জন্য। তাই এর পরের দিনই দেখা যায় হিয়ংজু চলে যায় লিশিনের কাছে তার সাথে দেখা করতে, এবং সে লিশিনকে জানায় যে সে আবারও রিসেট করতে চায়। এটা শুনে লিশিন তাকে বলে যে সে তো শুধু সুড়ঙ্গ পর্যন্ত চেনে, তার সামনের রাস্তা তো মিস্টার হানই চেনে, আর সেখানে দুটো রাস্তা আছে, একটা রিসেটের আর একটা মৃত্যুর। এখন তোমাকেই সিলেক্ট করতে হবে তুমি কোন রাস্তা বেছে নিবে। হিয়ংজু তখন বেরিয়ে পড়ে সবকিছু আবারও ঠিক করার জন্য। এদিকে মিস্টার হানও রিসেট করার জন্যই যাচ্ছিল। মিস্টার হান দেখে যে হিয়ংজু অন্য রাস্তায় গেছে, আর সে এটা দেখেই খুশি হয়ে যায়, কারণ হিয়ংজু যেই রাস্তায় গেছে সেখানে গেলে তার মৃত্যু অনিবার্য। তো এইসব ভেবেই সে পাস্টে চলে যায়, আর সেখানে গিয়ে সে তো অনেক খুশি মনে ঘুরে বেড়াতে থাকে। কিন্তু তখনই দেখা যায় হিয়ংজু তাকে অ্যারেস্ট করে, আর সে 1 বছরের বেশি সময়ের জন্য মিস্টার হানকে জেলে পাঠাতে সক্ষম হয়, যার কারণে সে আর রিসেট করতে পারবে না। আর এর মধ্যেই হিয়ংজু সবকিছু ঠিক করতে পারবে। মিস্টার হান তো এই সব কিছু দেখে খুবই অবাক হয়ে যায়, আর সে ভাবতে থাকে যে হিয়ংজু কিভাবে বাঁচল। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে দুটো রাস্তাই হিয়ংজুকে একটা গন্তব্যস্থলেই নিয়ে গেছে, আর সেটা হলো রিসেটের জায়গায়। তো পাস্টে গিয়ে হিয়ংজু সানহোকে অনেক আগেই অ্যারেস্ট করে, যার জন্য কেউ আর মারা যায় না। এরপরে সে শিনগাওনের সাথে দেখা করে। শিনগাওন তখন তার সাথে কাটানো সময়গুলো ভুলে গেলেও সে হিয়ংজুকে ঠিকই চিনতে পারে, কারণ অনেকগুলো কেস দ্রুত সলভ করার জন্য সে এখন বেশ পপুলার হয়ে গেছে। হিয়ংজু তখন তার কাছ থেকে অটোগ্রাফও নেয়। শিনগাওন এখানে তার প্রমিস ঠিকই পূরণ করতে পেরেছে। তো সে সেখান থেকে চলে গেলে হিয়ংজু তাকে দেখতেই থাকে, এবং এখান থেকেই একটা অন্যরকম বছরের শুভ সূচনা হয়। আর এরই সাথে এই গল্পটিও এখানেই শেষ হয়। তো এই টাইম ট্রাভেলিং এর গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।